কোশ্চেন সলভ নিয়ে যেটা ভালো মানে অপশন সেটা হচ্ছে যে এটা একটু আমাকে সময় দিয়েন ইন্ডিভিজুয়ালি, তাহলে আসলে এটা প্রবলেমটা আসলে সবার না, এটা প্রবলেমটা 1 to 1 আসলে। হ্যাঁ, এমনি তো ক্লাসে আমরা যখন আলোচনা করতেছি তখন কিন্তু প্রশ্ন সলভ করার সময় বলে দিচ্ছি যে কারেক্ট আনসার কিন্তু না, আমাদেরকে অলওয়েজ চুজ করতে হবে বেস্ট আনসার আর বেজ অন সিচুয়েশন আর পিএমআই জোন। এগুলো আসলে ব্রড আকারে টিপস, কিন্তু আসলে মেইনলি প্রশ্ন সলভ করতে গেলে পার্সোনালি যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু পার্সোনালি 1 to 1 আমার সাথে বসে সলভ করতে হবে আর কি। আচ্ছা, আসলে আমরা টপিক বি শুরু করি, এক্সিকিউট প্রজেক্ট টু ডেলিভার বিজনেস ভ্যালু। এই টপিকটা আসলে অনেকটাই আসলে অ্যাজাইল থেকে ইয়া করা, যে আমরা কিন্তু এই টপিকটা অনেক আগে থেকে আলোচনা করতেছি যে বিজনেস ভ্যালু আমাদের ফোকাস থাকতে হবে প্রজেক্ট থেকে কিভাবে কুইকলি আমরা বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে পারি ফর আওয়ার বিজনেস, ফর আওয়ার কাস্টমার্স। সেই টপিকটার মেইন যে থিম সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আসলে কালচার এবং মাইন্ডসেট তৈরি করা, আমরা যাতে মানে সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট হয়। শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখেন, সেন্স অফ আর্জেন্সি। কিসের আর্জেন্সি? কত কুইকলি উই ক্যান ক্রিয়েট ভ্যালু ফর আওয়ার বিজনেস, ফর আওয়ার কাস্টমার অর ফর আওয়ার পিপল, যাদের জন্য আমরা প্রজেক্টটা করছি। সো খুবই ছোট টপিক, লেটস সি। সেখানে কোনো টুলস এবং ডেলিভারি নিয়ে কথা বলা হয় নাই। 1 নম্বর, অ্যাজ এ লিডার আমি যখন প্রজেক্ট নিয়ে কাজ করবো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, একটা টপিক ছিল যে আমাদেরকে আসলে লিডাররা হচ্ছে ভিশনারি, এবং আমরা কি করব, আমাদের প্রজেক্টে যে ভিশন সেই ভিশনটা সবার সাথে কমিউনিকেট করবো। মানেটা কি? মানেটা হচ্ছে যে আমরা যাতে মানে দূরের গোলটা দেখতে পারি, যে আমাদের গোলটা কি, আমরা কি করতে চাই, আমরা যাতে শুধু আউটপুট ফোকাস না হই, আমাদেরকে আউটকাম এবং কি বেনিফিট বা ভ্যালু ফোকাস হতে হবে, সেটা হচ্ছে মেইন টার্গেট। আর হচ্ছে মডেল অ্যাটেন্টিভ এন্ড রেসপন্সিভ বিহেভিয়ার্স। অ্যাজ এ লিডার আমাকে কিন্তু যে বিহেভিয়ার গুলো আমি দেখতে চাই আমার টিমের কাছ থেকে, সেটা কিন্তু আমাকে অ্যাজ এ মডেল সেটাকে বিহেভ প্রকাশ করতে হবে, যাতে সবাই সেটা প্র্যাকটিস করে। আচ্ছা, এইটা কিন্তু মেইন কথা, যে ক্রিয়েট এ কালচার অফ আর্জেন্সি ফর ভ্যালু ডেলিভারি। এই যে আমরা ইয়াটা দেখতেছি, টাইটেলটা, এইটাই টপিকের মেইন থিম, ক্রিয়েট এ কালচার অফ আর্জেন্সি ফর ভ্যালু ডেলিভারি। সো আমরা যদি কালচারের মধ্যে ইন্টিগ্রেট না হয়, তাহলে কিন্তু এত সহজে কিন্তু আমরা যে ইয়াটা নিতে পারবো না। অ্যাজ এ লাইটির যে কনসেপ্টটা, ভ্যালু ক্রিয়েট করা, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, সেটা কিন্তু হবে না। সো কালচার এটাকে ইনকর্পোরেট করতে হবে, এবং কালচার আমরা জানি যে একদিনে চেঞ্জ হয় না, এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে একসময় হবে। আচ্ছা, লিড বাই কমিউনিকেটিং দ্য প্রজেক্টস ইম্পর্টেন্স এন্ড ভিশন, কমিট টু এন্ড বি অ্যাকাউন্টেবল ফর স্ট্রাইভিং টুয়ার্ডস দ্যাট ভিশন। সবাই যাতে আমরা কমিটেড থাকি, ঠিক আছে? Represent the voice of the customer to create relevancy and personalize the value. So main focus হচ্ছে যে আমাদের ভ্যালুটা যাতে আমরা সবাই ফোকাস হই, এবং এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম প্রথম চ্যাপ্টারে, যে ভ্যালু, বিজনেস ভ্যালু কাকে বলে, এবং বিজনেস ভ্যালু দুই প্রকার, ট্যানজিবল এবং ইনট্যানজিবল। সেই টপিকগুলো এখানে একটু রিপিট হচ্ছে। তার মানে আমি আগে পড়িয়েছিলাম প্রথম চ্যাপ্টারে পিএম বকে, সেই চ্যাপ্টার থেকে কিন্তু এই জিনিসগুলোকে নেওয়া হয়েছে। সো বিজনেস ভ্যালু এরকম হতে পারে, তাই না? এক্সাম্পল এখানে দেখেন, ফাইন্যান্সিয়াল গেইনের জন্য গেইন হতে পারে, নিউ কাস্টমার, ফার্স্ট টু মার্কেট, তারপরে সোশ্যাল বেনিফিট ক্রিয়েট করা, কোনো কিছু ইমপ্রুভ করা, তারপরে টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট, সবই কিন্তু বিজনেস ভ্যালু, কাইন্ড অফ বিজনেস ভ্যালু। এবং বিজনেস ভ্যালু আসলে ক্রিয়েট হচ্ছে কিনা যেমন ফোকাস থাকতে হবে, সেরকম থ্রু আউট দ্য প্রজেক্ট আমাদেরকে এক্সামিন করে দেখতে হবে যে আসলেই আমরা ভ্যালু ফোকাস আছে কিনা এবং ভ্যালু ক্রিয়েট হচ্ছে কিনা, সেটা আমাদের ফোকাস থাকতে হবে। এই জন্য অ্যাজাইলে আমরা কি করি? অ্যাজাইলে তো মনে আছে নিশ্চয়ই, প্রথমে ভিশন তৈরি করা হয়, তারপরেই কাজ হচ্ছে রোড ম্যাপ তৈরি করা। সেই ভিশনটা আমরা কিভাবে কোন টাইমে সেটা আমরা অ্যাচিভ করবো, সেই রোড ম্যাপটা তৈরি করা। আর প্রোডাক্ট রোড ম্যাপ কিন্তু বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা হয়। আমি এমনি খুবই সিম্পল ভাবে আমরা একটা দেখেছিলাম যে ভিশনের পর যখন আমরা রোড ম্যাপ তৈরি করি, হ্যাঁ, রোড ম্যাপটাকে আমি এরকম দেখিয়েছিলাম যে আমি কোন কোয়ার্টারে বা কোন ইয়ারে আমি কি রিলিজ দিতে যাচ্ছি, কি রিলিজ দিতে যাচ্ছি, যেটা আমার বিজনেসে ভ্যালু ক্রিয়েট করবে, এরকম একটা রোড ম্যাপ। অনেকে আবার অনেক বই দেখবেন, আমি একটা বই বোধহয় আপনার সাথে শেয়ার করেছি, এসেনশিয়াল স্কাম। সেখানে দেখবেন একটা টেবিলের মধ্যে রোড ম্যাপ তৈরি করছে আর কি। টেবিলের মধ্যে 4-5টা কলাম আছে আর কয়েকটা রো আছে, সেটা দিয়ে কিন্তু রোড ম্যাপ তৈরি করে। তার মানে রোড ম্যাপের প্রেজেন্টেশনটা আসলে ডিপেন্ডস অন ইউ, যে আপনি কিভাবে এটাকে প্রেজেন্ট করতে চান। মেইন আইডিয়া হচ্ছে আমাদের যে ভিশন সেটা অ্যাচিভ করার টাইমলাইনটা কি, কখন আমরা কোনটা অ্যাচিভ করতে যাচ্ছি। ওকে, তারপরে আর কি আছে এখানে ইম্পর্টেন্ট? শর্ট টার্ম এবং লং টার্ম বিশ্লেষণ আলাদা করা।
এরপরে আসেন ইনক্রিমেন্টাল ডেলিভারি। তার মানে আমাদেরকে সব জায়গায় মানে ফাইন্ড আউট করতে হবে ইজ দেয়ার এনি ওয়ে টু ডেলিভার ইনক্রিমেন্টালি। এটা একটু ফাইন্ড আউট করতে হবে যে আমাদের কোনো ওয়ে আছে কিনা, যে কোনো প্রজেক্টই আমরা করি না কেন ইনক্রিমেন্টাল মানে কি, তাহলে আমরা মানে এক একটা ইটারেশনের পরে উই আর ডেলিভারিং সামথিং, বা একটা রিলিজের পরে আমরা ইউজেবল কিছু তৈরি করতেছি আমাদের কাস্টমারের জন্য। তো সেই সুযোগটা যদি থাকে তাহলে আমরা ইনক্রিমেন্টাল ডেলিভারি ফাইন্ড আউট করবো এবং সেটা ইমপ্লিমেন্ট করবো প্রজেক্টে। অ্যাজাইলের তো মেইন দুইটা কনসেপ্ট, তাই না? একটা হচ্ছে ইটারেটিভ আর একটা কি ইনক্রিমেন্টাল। এই দুইটার কম্বিনেশন হচ্ছে অ্যাজাইল। ফলে যেখানে সুযোগ পাবেন সেখানে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। দুইটা জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করবো, যেটা আগেও আলোচনা করছি। একটা হচ্ছে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, আরেকটা আমরা নেক্সট স্লাইডে দেখবো হচ্ছে এমবিআই, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। আমি বোধহয় অ্যাজাইল যখন পড়িয়েছি তখন একটা ভিডিও দেখাইছিলাম দুইটার মধ্যে পার্থক্য কি। সো নাম দেখে আমরা বুঝতেছি মিনিমাম ভায়াবল প্রোডাক্ট মানে আমরা কিছু প্রোটোটাইপ বা পিওসি বলি আমরা, প্রুফ অফ কনসেপ্ট, এরকম কিছু তৈরি করে দেখবো যে আমাদের প্রোডাক্টটা ভায়াবল কিনা। কাস্টমার টেস্ট করে ফিডব্যাক নিয়ে আমরা দেখবো যে এটা ভায়াবল কিনা। যদি ভায়াবল হয় তাহলে আসলে আমরা মেইন প্রোডাক্ট তৈরিতে যাব। এই জন্য মিনিমাম ভায়াবল প্রোডাক্টকে বলা হয় ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি। ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি, যে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটা আসলে ঠিক আছে কিনা তার ভায়াবিলিটিটা চেক করা। এবং তখন বলো। ওই একটা জায়গায় পড়তে যেয়ে দেখছিলাম যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এটা একটা পার্টিকুলার আইটারেটিভের জন্য, এরকম কি কিছু নাকি টোটাল অ্যাজ এ হোল প্রজেক্টের জন্য? না, টোটাল প্রজেক্টের জন্য না। এটা দেখলাম যে ইনক্রিমেন্টাল মানে নির্দিষ্ট ফেজের জন্য বোধহয় বলছে বা আইটারেটিভের জন্য বলছে। এটা মানে এমভিপি আপনার একটা ইটারেশনে তৈরি হতে পারে, কিংবা কয়েকটা ইটারেশন মিলে আপনি হয়তো একটা এমভিপি তৈরি করতে পারেন, যেটা ইউজেবল হবে কিন্তু মানে ফুল প্রোডাক্ট না। ইউজেবল মেইন উদ্দেশ্য হচ্ছে এই তিনটা, দেখেন একটু ফিডব্যাক নেওয়া এবং আপনার আইডিয়াটা ঠিক আছে কিনা এটা চেক করা কাস্টমারের কাছ থেকে। তারপর হচ্ছে এটা 2 নম্বরটা এখানে দেখি আমরা, allows all stakeholders to see and experience project outcomes। তাহলে কাস্টমার দেখতে পারলো, মানে হ্যান্ডস অন দেখতে পারলো যে আসলে এটা কি করতে যাচ্ছি আমরা। আর আরেকটা হচ্ছে যারা আমরা কাজ করতেছি টিমে, যখন কোনো কিছু আপনি তৈরি করে ফেলবেন তখন সেটা আনন্দ কিন্তু ডিফারেন্ট, তাই না? সেটা কিন্তু আপনাকে আরো ইন্সপায়ার করবে যখন আপনি কিছু তৈরি করবেন। এমনি মুখে মুখে আইডিয়া, কাগজ কলমে আইডিয়া, কিন্তু সেটা যখন আপনি ফিজিক্যালি অ্যাজ এ ইমপ্লিমেন্ট তৈরি করবেন, ওয়ার্কিং সফটওয়্যার বা ওয়ার্কিং কিছু, তখন কিন্তু তার আনন্দটা ডিফারেন্ট। সো এটা কিন্তু আপনাকে অনেক ইন্সপায়ার করবে, মোটিভেট করবে। সো একটা এমভিপি একটা ইনক্রিমেন্টে তৈরি হতে পারে, মানে একটা ইটারেশনে বা কয়েকটা ইটারেশন মিলে আপনি একটা এমভিপি তৈরি করতে পারেন। কিন্তু দিস ইজ নট দ্য ফাইনাল প্রোডাক্ট, জাস্ট প্রোটোটাইপ কিংবা পিওসি ভায়াবিলিটি চেক করার জন্য। আর পিএমআই যেটা বলতেছে সেটা আরেকটা যে টার্মটা ইউজ করতেছে এমবিআই, এটা কিন্তু আপনার একদম রিলিজেবল প্রোডাক্ট, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, যেটা আপনার মানে আপনি মার্কেটে রিলিজ করবেন এবং সেটা ইউজ করে কাস্টমার আপনাকে কিছু ভ্যালু দিচ্ছে, মানে ইউ আর গেটিং সাম প্রফিট, সেটাকে বলা হয় মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। এই জন্য এটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ। দুইটা টার্ম একটু মনে রাখি, আমি এর আগে কি বললাম সবাই খেয়াল করেছেন? আগে বললাম ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি হচ্ছে কি এমভিপি। আর এইটা একটু লিখে রাখেন, তাহলে আপনাদের মানে প্রশ্ন যাই আসুক না কেন এই দুইটা শুধু মনে রাখলে আপনার অ্যানসার ঠিক হবে। ভাইয়া এমপিভি মানে কি ভাইয়া? এমভিপি, হ্যাঁ এমভিপি তে কি? হ্যাঁ, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ, যেটা আপনার ডাইরেক্টলি রেভিনিউতে হিট করবে, রেভিনিউ জেনারেট করবে। তার মানে কি এটা অলরেডি তৈরি করার পর রিলিজ হয়ে মার্কেটে চলে গেছে, কাস্টমার ইউজ করতেছে এবং তার এগেইনস্টে আপনি ভ্যালু পাচ্ছেন, সেটাকে বলা হয় এমবিআই। তার মানে আগের যেটা বললেন মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ওটা কি শুধু ভিজুয়ালাইজেশন প্রোটোটাইপ, ওটা কি মানে রিয়েল রিলিজ না? না, রিয়েল ফাইনাল রিলিজ না, এটা হচ্ছে জাস্ট প্রোটোটাইপ টাইপ বা পিওসি টাইপ। ওকে, এটা কি ভিজুয়ালাইজেশন বলা শব্দটা বোধহয় বলা আছে, ভিজুয়ালাইজেশন জাতীয় কিছু? হ্যাঁ, ভিজুয়ালাইজ করতে পারবেন ওয়ার্কিং সফটওয়্যার। অ্যাজাইল তো টার্গেটই হচ্ছে ওয়ার্কিং সফটওয়্যার, ভিজুয়ালাইজ যাতে টাচ করতে পারবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন, ইউজ করতে পারবেন কিছুটা হলেও, ওকে, কিন্তু ডাইরেক্টলি প্রফিট পাবেন না। ওকে,
ঠিক আছে, এখন দেখেন এমবিআই টা পিএমআই আসলে বেশি প্রমোট করতেছে, এবং এটা ডিসিপ্লিন অ্যাজাইল, যেহেতু পিএমআই প্রমোট করতেছে, ডিসিপ্লিন অ্যাজাইলের একটা টার্ম আর কি এটা এমবিআই। সো এমবিআই ইজ মোর ভায়াবল হোয়েন অ্যান এমভিপি মাইট ডিসরাপ্ট। মানে এমভিপি আমরা বুঝতে পারতেছি যে এমভিপি এর চেয়ে এমবিআই আসলে অনেক গ্রেটার জিনিস বোঝাচ্ছে, সো সেটা বলতেছে। তারপর হচ্ছে এমবিআই যদি আমরা ইউজ করি তাহলে কি কি অ্যাডভান্টেজ হবে। ensuring the product and functions are understood, pinpointing and incremental value increase, যেটা একদম বিজনেসে কি ইমপ্যাক্ট করতেছে, ভ্যালুর সাথে কানেক্টেড, ফলে এটা আমাদেরকে পিন পয়েন্ট মানে করতে সাহায্য করবে যে আসলেই ভ্যালু জেনারেট হয়েছে কিনা, ক্রিয়েট হয়েছে কিনা। এই টার্মটা কিন্তু অ্যাজাইলে খুব ইউজ হয়, এই যে এই টার্মটা পিভট, আমি আপনাদেরকে বলেছিলাম পিভট করা। পিভট মানে কি? পিভট মানে হচ্ছে যে আমরা ওই যে আমরা মানে আর্মিতে দেখেন না অ্যাবাউট টার্ন বলে, অ্যাবাউট টার্ন উল্টা ঘুর বলে আর কি, উল্টা ঘুর আর্মিতে দেখবেন। তার মানে আপনি এদিকে আছেন, মানে পা ঠিক স্থির থাকবে, স্থির থেকে আপনি ঘুরে আবার উল্টা দিকে আসবেন আর কি। তো আপনার পিভট মানে হচ্ছে আপনি যে এক্সপেরিমেন্টটা চালাচ্ছেন বা কোনো একটা জিনিস ডেলিভারি তৈরি করতেছেন, ওটা যদি আসলে কাজ না করে তাহলে কি করবেন আপনি, অন্য যেদিকে গেলে কাজ হবে আপনি ডিরেকশন সেদিকে চেঞ্জ করবেন। সো এই পিভট শব্দটা অ্যাজাইলে খুব ইউজ হয়, পিভট করা। এরকম না যে আমরা এটা হাতে নিছি, এটা শেষ দিকে ছাড়বো, লস হোক যাই হোক সেটা না, কিন্তু আমরা যদি দেখবো যে যখন বিজনেস ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে, মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে, এবং যদি দেখি যে আমাদের ওয়ে অফ মানে ডিরেকশনটা ঠিক নাই, তাহলে আমরা পিভট করব, যে দিকটা বেটার হবে সেদিকে আমরা মুভ করব। ওকে, আচ্ছা আমরা কিন্তু এই যে ইয়ার মধ্যে আছি তাই না, আর্জেন্সি তৈরি করা। তো আর্জেন্সির আরেকটা উপায় কি, সাইকেলস মানে ইটারেশন, সাইকেলস মানে ইটারেশন আর কি, এবং টাইম বক্স ইউজ করা, তাই না? এটাও আমরা জানি যে অ্যাজাইলে আসলে সব অ্যাজাইলের ফ্রেমওয়ার্কই ইটারেশন ইউজ করে এবং টাইম বক্স ইউজ করে। এটা ইউজ করার কিন্তু অনেক সুবিধা আছে, তাই না, বেনিফিট আছে, অলরেডি আমরা জানি। জাস্ট আমি একটু আলোচনা করতেছি আবার। টাইম বক্সেস অ্যালো ফর বেটার টেলিমেট্রি ওভার টাইম। যদি টাইম বক্স আপনি ইউজ করেন তাহলে মনে হবে যে আপনার টাইমের উপর অনেক ভালো কন্ট্রোল আছে। আর যখন টাইম বক্স না থাকে তখন কন্ট্রোলটা আসলে ওইরকম আপনি পাবেন না, মানে মনে হবে যে কন্ট্রোল বোধহয় নাই। তারপর টাইম বক্স ক্রিয়েট সেন্স অফ আর্জেন্সি। তার মানে আমার টাইম বক্স শেষ হয়ে যাচ্ছে, 2 সপ্তাহের ইটারেশন নিয়েছি বা 4 সপ্তাহের ইটারেশন, তাহলে কি হবে, আমি যে গোলটা সেট করছি ওটা অ্যাচিভ না করার আগ পর্যন্ত কি হবে, আমরা কিন্তু সমিং, মুভিং, পেয়ারিং করতে থাকবো যে কিভাবে কুইকলি আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারি। আমাদের ডেডলাইন চলে আসতেছে, এর মধ্যে আমাদেরকে কাস্টমারকে দেখাতে হবে ওয়ার্কিং সফটওয়্যার বা ওয়ার্কিং প্রোডাক্ট। সো সেন্স অফ আর্জেন্সি কিন্তু তৈরি হবে টাইম বক্স যদি আমরা ইউজ করি। তারপরে টাইম বক্স ইউজ করলে বা সাইকেলিং ইউজ করলে মেজার করা সহজ হয়, তাই না? মেজার করা সহজ হয়, কারণ আমরা বুঝতেছি যে একই টাইমে যখন করতেছি তখন কিন্তু মেজার করা সহজ হয়। এই জন্য দেখবেন যে বাচ্চাদের পরীক্ষা কি হয়, ভাগ করা আছে না, যে প্রথম সাময়িক পরীক্ষা এখন হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা এরকম হবে, থার্ড ফাইনাল পরীক্ষা কখন হবে, এটা কিন্তু ভাগ করা আছে। হ্যাঁ, ফলে কিন্তু আমরা কিন্তু ওইভাবে হ্যাবিচুয়েটেড হই এবং ইমপ্রুভমেন্টটা কিন্তু আমাদের ওইভাবে হয়। তারপর আমরা প্রেডিক্টেবল মেজার করতে পারি যখন আমরা সাইকেল এবং টাইম বক্স করব, মেজারমেন্টটাও সহজ হয়। ঠিক আছে, সো যেখানেই সুযোগ পাবো আমরা এটা আলোচনা করা করতেছি, যে প্রজেক্টই করি না কেন আমরা যেন ইটারেশন এবং টাইম বক্স ইউজ করার প্র্যাকটিস করা শুরু করি, কারণ এই সমস্ত বেনিফিট আমরা পাবো তাহলে। ঠিক আছে, তাহলে লাস্ট হচ্ছে গাইডলাইন, মেজার অনগোয়িং প্রোগ্রেস, ডিফাইন ভ্যালু ফর দ্য কাস্টমার্স, কাস্টমার আসলে কি ভ্যালু চাচ্ছে, ডিটারমিন ভ্যালু এক্সপেকটেশনস, টার্গেট করা, বেসলাইন সেট করা, ম্যাট্রিক্স সেট করা। ম্যাট্রিক্স নিয়ে আমরা একটা আলাদা টপিকও পড়বো, কেপিআই সেট করা, কিভাবে আমরা মেজার করতে পারবো। তারপর প্রোগ্রেস মেজার করা এবং ইমপ্রুভ অন সাকসেস অফ ক্রাইটেরিয়াস হোয়ার প্রোগ্রেস ডাজ মিট এক্সপেকটেশনস। সো যেখানে আসলে এক্সপেকটেশন ভাই সেখানে আমরা পিভট করব। হ্যাঁ, এটা যে ভাই টাইম বক্স সেট করলাম, ধরেন সেলফ বলছে যে সেলফ টিমরা নিজেরাই টাইম বক্স সেট করে নেবে। এখন হয়তো 4 সপ্তাহ বলা আছে বা ম্যাক্সিমাম হয়তো অ্যাজাইলের কনসেপ্ট অনুযায়ী কোনো একটা ডেলিভারি আমি হয়তো দিতে পারলাম না, তাহলে ওইটা কি আবার সেই পরবর্তী আইটারেশনে আবার যে চলে যাবে নাকি কি হবে আসলে ওইটার ব্যাপারে? হ্যাঁ, এটা ধরেন আপনি মানে কয়েকটা ফিচার নিয়েছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফিচার নিয়েছেন, কিন্তু আসলে 5টা করা যায়নি, মাত্র 2টা বা 3টা করা গেছে, জি, আর 2টা আপনি করতে পারেন না।
তাহলে আপনি এটা সহই যাবেন ইটারেশন রিভিউতে, যাওয়ার পরে কাস্টমারকে দেখাবেন যে 3টা করতে পেরেছেন, এই 2টা পারেন নাই। এখন ওখানেই আসলে ডিসিশন হবে যে আমরা কি এই 2টা কি মানে এখন যে বিজনেস ট্রেন্ড, এখন যে এক্সপেকটেশন বা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কি এটা আমাদের ইমিডিয়েটলি নেক্সট ইটারেশন দিতে হবে কিনা, নাকি এর মধ্যে আবার কোনো কিছু চলে আসছে যার কারণে এটা হয়তো আরো পিছিয়ে পড়ে যেতে পারে। কিন্তু জেনারেলি যেটা নিয়ম, এটা এখান যেটা এক্সট্রা থেকে গেল সেটা আসলে আপনি নেক্সট ইটারেশনে সবার উপরে রাখবেন। হ্যাঁ, যেহেতু ধরা এটা এই 5টা কিভাবে নিয়েছেন, কারণ এই 5টা টপ প্রায়োরিটি ছিল। এখন 3টা আমরা দিতে পেরেছি, এই 2টা কিন্তু এখনো বাকি প্রোডাক্ট ব্যাকলগের আসলে টপই আছে। সো এটা কিন্তু আবার নেক্সট ইটারেশনে আপনি শুরু করবেন। ওই 2টা দিতে না পারলে তো পরবর্তীগুলো শুরু করা যাচ্ছে না। না, এই 2টা তো থাকবেই। হ্যাঁ হ্যাঁ, এর সাথে আপনি আরো নেবেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। হয়তো যেহেতু আপনি দেখলেন যে আপনি 5টা নিয়ে 3টার বেশি দিতে পারেন নাই, তাইলে এবার আর 5টা নেওয়া দরকার নেই, আপনি 3টা নেন বা 4টা নেন। সবসময় ক্যাপাসিটির চেয়ে কম নিতে হবে, এটা একটু মনে রাখতে হবে। ওকে। টিমকে এমন চাপে ফেলবো না যে টিম আসলে অ্যাজাইলে আসলে ওভারটাইম করা, তারপর টিমকে একদম প্রেশারাইজ করা, টিমের হেলথ নষ্ট করা, এটা কিন্তু এক্সপেক্টেড না টিমের কাছ থেকে। ঠিক আছে, আমরা আমাদের ইয়ার চেয়ে বেশি নেব না, কম নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখি এখানে কি এক্সারসাইজ আছে। লেটস সি স্টুডেন্ট ম্যানুয়াল। ওকে, আমি কোথায় আছি? কিপিং টিম অন ট্র্যাক ডুইং দ্য ওয়ার্ক। ওকে, সেখানে দেখেন 2-3টা বোধহয় প্রশ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, দেখেন তো 3 নম্বর প্রশ্নটা কি আনসার হবে। ইসরাত আছেন? জি আছি ভাইয়া। হ্যাঁ, দেখেন তো কোনটা হবে, কোন 3টা হবে। হ্যাঁ, দেখতেছি। ভাইয়া সেন্স অফ আর্জেন্সি হবে। ক্রিয়েট এ সেন্স অফ আর্জেন্সি, ডেলিভার পার্ট অফ এ সলিউশন। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যালাউস দ্য টিম হ্যাঁ প্রোগ্রেস রিয়েলাইজ। হ্যাঁ টু বি রিয়েলাইজ, আর হচ্ছে লিডারশিপের ইয়াটাও থাকবে স্যার ভাইয়া। না, ये হবে announce the end users to হ্যাঁ, enables the end user provide feedback। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 3টা। ওকে, সেই 3টা কিন্তু আমাদের আনসার। রাইট। যে এরকম ক্ষেত্রে অলওয়েজ মেথড অফ এলিমিনেশন যাবে না কি, এটা তো বুঝতেছি, এটা তো কোনো অপশনই হলো না 4 নম্বরটা, তাই না? আপনি তো কাজ ইচ্ছা মতো নিজের ডিসকাস করতে পারেন না। আর ম্যাক্স সিনিয়র লিডারশিপ প্রমোট দেয়ার ওয়ার্ক, এটাও হতে এটাও পারে না। হ্যাঁ, আপনার সবসময় রাখতে হবে গুড ফর বিজনেস, গুড ফর, হ্যাঁ, সেটা দেখতে হবে, শুধু সিনিয়র লিডারশিপের না, সবার গুডটা দেখতে হবে, ভালো করে দেখতে হবে। অলরাইট, সো আমরা আবার ফিরে আসলাম স্লাইডে। এবার আসি ম্যানেজ কমিউনিকেশন। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, ম্যানেজ কমিউনিকেশন টপিক আর কি। এই টপিকটা পিএম ব্লকের কিসের সাথে কানেক্টেড? চ্যাপ্টার নম্বর 10, পিএম ব্লকের চ্যাপ্টার নম্বর 10। এটা কাইন্ডলি যখন আমরা এখানে পড়বো, এখানে আসলে খুবই সংক্ষেপে আমি বলবো আছে আর কি, কিন্তু পিএম ব্লকের 6 সেকশন এটা অনেক ডিটেল আছে। এটা একটু কাইন্ডলি এখানে পড়বেন, কারণ কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে কিন্তু খুব ভালো কমিউনিকেটর হতে হবে। এবং প্রজেক্টে আমি বলেছিলাম যে 90% প্রজেক্ট ম্যানেজার টাইম বলা হয় কমিউনিকেশন ম্যানেজমেন্ট, তাই না ওয়াহিদ? ওয়াহিদ শুনতেছ? সাদিক আছে না নাই? ওকে, সো বুঝতে পেরেছি। তার মানে কিন্তু আমি যদি ভালো কমিউনিকেটর না হই এবং কমিউনিকেশনে যদি গ্যাপ থাকে প্রজেক্টে, কমিউনিকেশন কার সাথে করবো আমরা? স্টেক হোল্ডার, স্পন্সর, টিম,
এভরিওয়ান, তাই না? Everyone. মানে ইন্টারনাল owner. এক্সটার্নাল স্টেক হোল্ডার সবার সাথে আমাদেরকে যদি ভালো মতো কমিউনিকেশন না হয় তাহলে কিন্তু কমিউনিকেশন ব্রেকডাউন যদি হয় প্রজেক্টকে সাকসেসফুল করা কোয়াইট টাফ। সো আপনাকে এটা কিন্তু খুবই ভালো মতো করতে হবে কমিউনিকেশন ম্যানেজমেন্ট। সেই টপিকটা যদিও ছোট, পিএমবকের সবচেয়ে ছোট চ্যাপ্টার পিএমবকে, আর এখানে তো আরো ছোট ভাবে মেনশন হচ্ছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজার পার্সপেক্টিভে এটা কিন্তু মানে ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আমরা এখানে যেমন পড়বো, আমি একটু কাইন্ডলি সবাইকে বলবো পিএমবকটা একটু পড়বেন, তাইলে আসলে শেখা হবে, মানে জাস্ট শেখার জন্য, পরীক্ষার জন্য না, শেখার জন্য যে একজন ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে কি কি করা উচিত। সো এখানে দেখেন, এখানে বলছে যে 3টা আপনাকে প্রসেস করতে হবে ভালো কমিউনিকেশন ম্যানেজ করতে হলে, প্রজেক্টে যদি কমিউনিকেশন ভালোভাবে ম্যানেজ করতে চান। 1 নম্বর হচ্ছে প্ল্যান করতে হবে যে আপনার কমিউনিকেশন রিকোয়ারমেন্ট গুলো কি, তারপরে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, কার সাথে কখন কমিউনিকেট করতে হবে, তারপরে কি ফরম্যাটে কমিউনিকেট করবেন। কমিউনিকেশন রেসপন্সিবিলিটি তো একা আপনার না, কে কখন কোন কমিউনিকেশনটা করবে। ধরেন একটা রিপোর্ট দিবে, তাহলে এটা কে দিবে, এটা আপনি আগে থেকে তো প্ল্যান করে রাখেন। তারপরে রিপোর্টটা কি আপনি হার্ড কপি দিবেন নাকি সফট কপি দিবেন, নাকি কোনো একটা ড্যাশবোর্ডে অটোমেটিকলি জেনারেট হবে, সেই জিনিসগুলোকে রাখতে হবে। তারপরে কমিউনিকেশন টেকনোলজি কি ইউজ করবেন, আপনি আপনি কি ইমেল ইউজ করবেন নাকি আপনি কোনো মানে ভিডিও কনফারেন্সিং করবেন নাকি ফিজিক্যাল ফেস টু ফেস মিটিং করবেন, সেই কমিউনিকেশন টেকনোলজি কিন্তু ডিসাইড করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন চ্যানেলস, এটা নিয়ে একটা ভিডিও আছে আমরা দেখবো, এবং পরীক্ষায় একটা ম্যাথ আসে কমিউনিকেশন চ্যানেলস থেকে, চ্যানেল থেকে। কি বললাম, কমিউনিকেশন চ্যানেল, তার মানে আপনার প্রজেক্ট টিমে কি পরিমাণ চ্যানেল আছে। কমিউনিকেশন চ্যানেল যত স্টেক হোল্ডার বেশি থাকে, কমিউনিকেশন চ্যানেল তত কমপ্লেক্স হয়ে যায়। এখানে কমিউনিকেশন চ্যানেল বের করার একটা ফর্মুলা আছে, যেটাকে বলা হয় এরকম যে কমিউনিকেশন চ্যানেল, নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেলস, ফরম্যাটে একটু লিখে রাখেন, নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেলস ইকুয়াল টু n-1 সরি এখানে ডিভাইডেড বাই 2। ঠিক আছে, নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল ইকুয়াল টু হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2। এখানে n হচ্ছে নাম্বার অফ স্টেক হোল্ডার্স, নাম্বার অফ স্টেক হোল্ডার্স। সো আপনার প্রজেক্টে যদি সবাই মিলে 10 জন স্টেক হোল্ডার থাকি, তাহলে কি হবে, 10-1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত, 45 চ্যানেলস আছে কিন্তু। ঠিক আছে, সো তার মানে যত স্টেক হোল্ডার বাড়বে তত কিন্তু আমাদের কমিউনিকেশন চ্যানেল বাড়বে। কমিউনিকেশন চ্যানেল বাড়া মানে কমিউনিকেশন চ্যালেঞ্জ বাড়া। ঠিক আছে, সো এটা মাথায় রাখতে হবে যে এই জন্য অ্যাজাইল কিন্তু একটা জিনিস প্র্যাকটিস করে, হ্যাঁ, এবং এই প্রশ্ন একটা পরীক্ষা পাবেন, সেটা হচ্ছে যদি ধরেন আপনি কোনো একটা ইটারেশন কাজে কাজ করতেছেন, আমি আগেও বলেছিলাম মোস্ট প্রবাবলি। সো দেখা গেল যে আপনার অলরেডি 10 দিনের মধ্যে 7 দিন চলে গেছে, এখন অনেক কাজ বাকি, আপনি দেখতেছেন যে এইভাবে যদি আগায় তাহলে 3 দিনে কিন্তু কাজ শেষ হবে না। তাহলে কি আপনি অন্য টিম থেকে এক্সপার্ট কাউকে এখানে নিয়ে এসে কাজ করাবেন, কি করবেন? এই অপশনটা কি প্রেফার্ড, যে আমি অন্য টিম থেকে এই 3 দিনের জন্য কাউকে নিয়ে আসবো, 2-3 জনকে? না, কিন্তু ভাই এখানে সেই প্রজেক্টের সাথে সে ম্যাচ করবে কিনা, ওই টিমের সাথে ম্যাচ করবে কিনা, বা সে আগে পরে মানে প্রি কমিউনিকেশন গুলো জানে কিনা। হ্যাঁ, সো লট অফ চ্যালেঞ্জেস আর দেয়ার, তাই না? সো দ্যাটস ওয়াই আসলে সব টিমেই, স্পেশালি অ্যাজ এ টিম, এটা কখনোই প্রেফার করে না। আপনার যদি অপশনস থাকে অলওয়েজ মনে রাখতে হবে এটাকে ডিসকার্ড করতে হবে, এটা আসলে আনসার না, অন্য কোনো বেটার অপশন দেখতে হবে। সো আপনারা চেষ্টা করবো, কি করবো তাইলে, ওই যে মবিং বলেছিলাম আমরা, মবিং করা, পেয়ারিং করা, তারপর সোয়ার্মিং করা, করে আমরা যতটুকু পারি তো আর টিম মিলে ওটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। কিন্তু না পারলে তো আমরা আবার ব্যাকলগে চলে যাবে, সমস্যা নাই। আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে কাজগুলো হয়তো খুবই কমপ্লেক্স ছিল, এই জন্য বেশি সময় লাগছে, আমরা হয়তো নেক্সট ইটারেশন এটাকে সলভ করতে পারবো। সো এটা একটু মাথায় রাখা। তাহলে আমি কি বলতেছিলাম, প্রথম হচ্ছে প্ল্যান করা, যে আমরা প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট কিংবা স্ট্র্যাটেজি, প্ল্যান কমিউনিকেশন স্ট্র্যাটেজি কিংবা প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ম্যানেজ কমিউনিকেশন। ঠিক আছে, তার মানে আমরা যেটা প্ল্যান করলাম সে অনুযায়ী এক্সিকিউট করা। তারপরে কি, মনিটর কমিউনিকেশন। আমরা বলে তো দেখি, আমরা এখান থেকে বলতে পারবো যে কোনটা কোন প্রসেস গ্রুপের আন্ডারে পড়ে? জি, প্রথমটা প্ল্যানিং। আনিস ভাই আপনি বলেন না, আরেকজন বলুন দেখি। প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এটা কোন প্রসেস গ্রুপে? ইমরুল ভাই? জি।
এই যে তিনটা প্রসেস বললাম, প্ল্যান কমিউনিকেশন করতে হবে, তারপর ম্যানেজ কমিউনিকেশন, তারপর মনিটর কমিউনিকেশন। প্ল্যান কমিউনিকেশনটা কোন প্রসেস গ্রুপের আন্ডারে? ওই যে 5টা প্রসেস বলছে, কখন করবেন এটা? জি প্রসেস। এটা কখন করবেন? প্ল্যানিং এর সময় করবেন, তাই না? জি জি। আর ম্যানেজ কমিউনিকেশন কখন করবেন? ম্যানেজ কমিউনিকেশনটা প্ল্যান হলো, তারপরে কি? সবাই বুঝতেছি? এক্সিকিউশন হ্যাঁ, এক্সিকিউশন। এক্সিকিউশন ঠিক আছে, প্ল্যানটা ফলো করে আমরা এখন এক্সিকিউশনে গিয়ে ম্যানেজ কমিউনিকেশন করব। হ্যাঁ তাহলে আর মনিটর এন্ড কন্ট্রোল হচ্ছে থার্ডটা। হ্যাঁ, মনিটর কন্ট্রোল তাহলে কি হবে? এটা মনিটরিং এন্ড কন্ট্রোল, তাই না? মনিটরিং এন্ড কন্ট্রোলিং যে প্রসেস গ্রুপ আছে তার আন্ডারে হচ্ছে মনিটর কমিউনিকেশন। আচ্ছা, আমরা কি বলতে পারবো, আমরা জাস্ট এমনি সিম্পল ভাষায় বলি তো, যে ম্যানেজ কমিউনিকেশন দিয়ে আসলে কি করা হয়? এক্সিকিউট বা ডুইং, বাস্তবায়ন। বাস্তবায়ন করা, তার মানে কি বাস্তবায়ন করবো আমরা? মিটিং যখন হওয়ার কথা, মিটিং হচ্ছে কিনা, রিপোর্ট জেনারেট করার কথা, সেটা রিপোর্ট জেনারেট করে আমরা ডিস্ট্রিবিউট করছি কিনা, এই জিনিসগুলো, তাই না? তার মানে প্রজেক্টে যে বিভিন্ন কমিউনিকেশন হবে সেটা আমরা করবো হচ্ছে ম্যানেজ কমিউনিকেশন থ্রুতে, এবং এটার আউটপুট হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশনস। বুঝতে পারছি? এটার মেইন আউটপুট কি? প্রজেক্ট কমিউনিকেশনস। প্রজেক্টে যত ধরনের কমিউনিকেশন হবে, সেটা ইমেল হোক, সেটা রিপোর্ট হোক, হার্ড কপি হোক, এনিথিং, এনি কমিউনিকেশন উইথ এনি স্টেক হোল্ডার্স, সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট কমিউনিকেশন। সেটা কোন প্রসেসের থ্রুতে করবো? ম্যানেজ কমিউনিকেশন থ্রুতে করবো। আচ্ছা, এরপর আসেন মনিটর কমিউনিকেশন। তাহলে মনিটর কমিউনিকেশনের কাজ কি? রিয়াজ মনিটর কমিউনিকেশনের কাজ কি? রিয়াজ আছেন? নাজমুল ভাই আপনি বলেন, বলেন দেখি কি হবে মনিটর কমিউনিকেশনের কাজ কি আসলে? মনিটরিং স্টেজে যেগুলো এক্সিকিউশন লেভেলে আমাদের যেগুলো ওয়ার্ক ডান হয়ে যাবে, হুম, সেগুলো মনিটর করার পরে যদি আমি কোনো ডিসক্রিপেন্সি পাই তাহলে কন্ট্রোল করতে হবে ওগুলো। মানে মেইনলি হচ্ছে মনিটর, এবং যখন আমরা কোনো কিছু মনিটর করি। হ্যাঁ, স্টেক হোল্ডারদের ইনফর্ম করতে হবে সে ব্যাপারে। ওকে, হ্যাঁ, মনিটরের মেইন কয়েকটা জিনিস আছে, হ্যাঁ, সেটা সব ক্ষেত্রে সেম। সেটা হচ্ছে কি, যে আমি যেটা প্ল্যান করেছি প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্টে, 1 নম্বর হচ্ছে মনিটর করে দেখতে হবে ম্যানেজ কমিউনিকেশন সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, 1 নম্বর। তাহলে কি ভাইয়া ভেরিয়েবলস গুলো বের করতে হবে, যে কোথায় ভেরিয়েবল ছিল, কোনো ভেরিয়েন্স হচ্ছে কিনা, তারপরে যেটা যখন দেওয়ার কথা টাইমলি যায় নাই, বা যে ডাটা দেওয়ার কথা আমরা একুরেট টাইমলি পাঠাচ্ছি কিন্তু ইনএকুরেট ডাটা দিয়েছি। ঠিক আছে, তার মানে কমিউনিকেশনের মধ্যে গ্যাপ হয়েছে, আমাদের প্ল্যানটা আমরা ঠিকমতো ম্যানেজে ফলো করি নাই। এটা প্রথমে এনশিওর করতে হবে মনিটরে। 2 নম্বর দেখতে হবে যে আসলে কোনো চেঞ্জ আছে কিনা, মানে আমাদের নতুন হতে পারে না, নতুন স্টেক হোল্ডার আসছে, বা নতুন একটা চ্যালেঞ্জ আসছে যেটা আসলে আমাদেরকে কমিউনিকেশন থ্রুতে ম্যানেজ করতে হবে। কোনো একটা নতুন আইটেম চলে আসবে, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে কিনা, সেটা কিন্তু মনিটর কমিউনিকেশন। তারপর আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা কি এরকম হতে পারে না, কাজ করতে গিয়ে দেখলাম প্ল্যানটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, আমাদেরকে আপডেট করতে হবে। তাহলে আমরা কি করবো? কারেক্টিভ অ্যাকশন নেব, নিয়ে আমরা প্ল্যানটাকে আপডেট করবো। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা মানে কি, এটা কিন্তু একদম ফাইনাল হয়ে গেছে আর চেঞ্জ করা যাবে এরকম না। আমাদের দরকার হয়েছে আমরা কিন্তু মনিটর কমিউনিকেশন সেটা ধরা পড়বে, আমরা ভেরিয়েন্স অ্যানালিসিসে পাবো বা ট্রেন্ড অ্যানালিসিসে পাবো, সে অনুযায়ী কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন 1 নম্বর হচ্ছে এটা কিন্তু সব ক্ষেত্রেই মনিটর কন্ট্রোলিং এর যে প্রসেসগুলো আছে, যে কোনো নলেজ এরিয়ার সব ক্ষেত্রেই মনে রাখতে হবে যে প্ল্যানটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ম্যানেজে, এক্সিকিউশনে। তারপর 2 নম্বর হচ্ছে কোনো গ্যাপ আছে কিনা, তাহলে গ্যাপটাকে কিভাবে আপডেট করা যায়। 3 নম্বর কোনো চেঞ্জ আছে কিনা, যেটা আমাদেরকে নতুন ভাবে ইমপ্লিমেন্ট করা উচিত। সেই কয়েকটা জিনিস কিন্তু কমন। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে প্ল্যান কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এটার আউটপুট কি হওয়া উচিত, এটা থেকে কি তৈরি হবে? এগুলো জাস্ট আমরা কিন্তু এমনি পড়ার দরকার নেই, আপনি নিজেরই বলেন কি হবে। কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হবে, তাই না? আমরা কিভাবে কমিউনিকেট করবো তার প্ল্যানটা তৈরি করতে হবে। কমিউনিকেট করব, এইটা একটা প্ল্যানিং করা। হ্যাঁ, এবং এখানে আমরা দেখবো একটা ছোট্ট টেবিল দিয়েও প্ল্যানিং তৈরি করা যায়। প্ল্যানিং মানে না যে খালি লিখতে হবে গদ্য, এই গদ্যর যুগ কম। এখন আমরা কি করবো, জাস্ট একটা টেবিল আকারে কিন্তু প্ল্যান করে ফেলতে পারি। আমি দেখাবো, আপনাদের এখানেই আছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। আচ্ছা, একটা জিনিস সবার মাথায় একটু নেন, আমি বোধহয় বলেছি কিন্তু আপনারা রিকল করতে পারছেন কিনা। যখনই কোনো প্ল্যান ডকুমেন্ট তৈরি হবে, এটা কোথায় যাবে কেউ বলতে পারবেন? এই প্ল্যানিং ডকুমেন্টটা জি, এই যে
আমি বলবো ভাই বলতে পারবে না, আপনি বলেন না, আর কেউ? প্রজেক্ট আমরা- ম্যানেজমেন্ট প্ল্যানে ভাইয়া হ্যাঁ, গুড। রাইট প্রজেক্ট, রাইট, প্রজেক্ট প্ল্যান বা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু প্রজেক্ট এটা কি ম্যানেজমেন্ট ইনকর্পোরেট হয়ে যাবে, কারণ ওইটা হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। বাকি সব প্ল্যানগুলো কি বলেছি আমি, সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। তো আমরা যেখানেই প্ল্যানিং ডকুমেন্ট তৈরি হচ্ছে 24টা 23টা প্রসেস, সব প্রসেসের আউটপুট দিয়ে কোথায় অ্যাড হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা পড়েছি কিন্তু প্ল্যান কি যেন, ইন্টিগ্রেটিং প্ল্যানিং অ্যাক্টিভিটিস, তাই না, এরকম একটা টপিক ছিল। সো সেখানে কিন্তু আমরা পড়েছি। ওকে, সো আসলে আমরা দেখি এখন ভিতরে যাই, এই 3টা বিষয় নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করব। সো দেখেন এই যে কথাগুলো আমি বললাম যে আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান কিংবা কমিউনিকেশন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করব, আর এক্সিকিউশন আমাদের কি হবে, লট অফ কমিউনিকেশন তৈরি করবো আমরা। স্টেক হোল্ডার ছাড়া কাজ করতে পারবো, কারণ ওখানে তো আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্ত স্টেক হোল্ডারের নাম ধাম আছে, ফলে কাকে কি কি চাহিদা এখান থেকে আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তারপরে ওয়ার্ক পারফরমেন্স ডেটা, তারপরে ওয়ার্ক পারফরমেন্স রিপোর্ট, মনে আছে এগুলা, ওয়ার্ক পারফরমেন্স ইনফরমেশন, এগুলো কিন্তু জেনারেট হবে, তাই না? এই জিনিসগুলোকে আমরা প্ল্যানিং এর থ্রুতে, কমিউনিকেশন থ্রুতে ডিস্ট্রিবিউট করি। এটা ডুপ্লিকেট হয়েছে, একই জিনিস দুইবার চলে আসছে। আর এই যে আপডেট করতে হবে কিন্তু, যে মনিটরে গিয়ে যখন দেখবেন যে আসলে আপডেট করা দরকার, ইউ হ্যাভ টু আপডেট। কোনো ডকুমেন্ট আপডেট করতে হবে, আপনি আপডেট করেন, কোনো সমস্যা নেই। ভাই এই যে আপডেট বললেন, এটা কি যে ধরেন অন্য জায়গায় তো মনে করেন যে মেজর চেঞ্জ যদি হয় কমিউনিকেশনে, সেক্ষেত্রেও তো এটা একটা প্রজেক্টের সেন্স, সেক্ষেত্রেও কি আবার যে সেন্স কন্ট্রোল ম্যানেজমেন্ট সিসিবি যেতে হবে কিনা, আপার ম্যানেজমেন্টে যেতে হবে কিনা? যেতে হবে, যদি আপনার মানে থ্রেশহোল্ডের মধ্যে না পড়ে, তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে ইয়ার কাছে, সিসিবির কাছে যেতে হবে। এবং স্পেশালি প্ল্যান যখন অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে কিন্তু প্ল্যানের চেঞ্জ আপনি আর ইচ্ছা মতো করতে পারবেন না। হ্যাঁ, যদি ছোটখাটো হয় তাহলে অন্য বিষয়, আপনার টলারেন্সের মধ্যে আছে, থ্রেশহোল্ডের মধ্যে আছে, কিন্তু যদি না হয় এটা অবশ্যই সিসিবিতে যেতে হবে। কিন্তু রেজা ভাই কমিউনিকেশন মনে করেন স্কোপের একটা বেজ লাইন থাকে, বেজ বা কস্টের বেজ লাইন থাকে, শিডিউলের বেজ লাইন থাকে, কিন্তু কমিউনিকেশন বেজ লাইন গুলো তো কিছু নেই। সেক্ষেত্রে তো অ্যাপ্রুভ কমিউনিকেশন কি অ্যাপ্রুভ, সেক্ষেত্রে কি চেঞ্জ তো প্রজেক্ট ম্যানেজারের নিয়ন্ত্রণে কিনা, মানে কমিউনিকেশনের ক্ষেত্রে? হ্যাঁ, না না, এটা আপনার যে অ্যাজ এ প্ল্যান, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা যখন ফুল তৈরি হয়ে যাবে, তখন আসলে খুবই ভালো হয় যদি এটা আপনার টপ ম্যানেজমেন্ট আপনাকে অ্যাপ্রুভ করে দেয়। হ্যাঁ, ঠিক আছে, দিস প্ল্যান ইজ ওকে। ঠিক আছে, ওই অ্যাপ্রুভটাই আপনার জন্য বেসলাইন। ওকে, আমরা বেসলাইন শব্দটা ইউজ করতেছি না, বেসলাইন ওই 3টার সাথে, কিন্তু বাকিগুলো কিন্তু প্ল্যান অ্যাপ্রুভ হয়ে গেল, ওটা কিন্তু আমরা সংজ্ঞায় বলেছিলাম। বেসলাইন মানে কি, কস্টের, স্কোপের বা টাইমের অ্যাপ্রুভ ভার্সন। অ্যাপ্রুভ ভার্সন। হ্যাঁ, সিমিলারলি এটারও অ্যাপ্রুভ ভার্সনটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করলে সিসিবি কাছে যেতে হবে, যদি আপনার লিমিটের বাইরে চলে যায়। এইগুলোর কি অ্যাপ্রুভ ভার্সন দরকার হয়? মানে পিএম বকে বা কোথাও কিন্তু বলেনি যে এই সব ক্ষেত্রে অ্যাপ্রুভাল ভার্সন দরকার হয় বা অ্যাপ্রুভ করে নিতে হবে, এরকম মানে এই সেন্টেন্সটা এক্স্যাক্টলি এভাবে কোথাও পাইনি আসলে। এটা ইন্টিগ্রেশনে থাকতে পারে, না থাকলে মানে অ্যাপ্রুভ করাটা বেটার আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখেন আমরা কি করব, এই যে প্রজেক্ট কমিউনিকেশনস মানে বুঝতে পেরেছি, বলতেছিলাম যে এক্সিকিউশনে গিয়ে আমরা কি করি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন তো, যে এখানে কি দেখতেছে, এই যে মেয়েটা কি দেখতেছে, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড ভাইয়া দেখছে। ড্যাশবোর্ড দেখতেছে। আচ্ছা, আমি পরে আপনাদের প্রশ্ন করবো যে ড্যাশবোর্ডটা আসলে কি জিনিস, আমি একটু পরে আলোচনা করবো। তাহলে প্রজেক্টে কিন্তু আমরা যদি কোনো প্রজেক্ট সফটওয়্যার ইউজ করি, অটোমেটিকলি কিন্তু ড্যাশবোর্ডে অনেক রিপোর্ট অটোমেটিকলি জেনারেট হয়ে যায়, তাই না? আমরা যে ডেটাগুলো আপডেট দিচ্ছি অটোমেটিকলি কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে পরে আরেকটা প্রশ্ন করবো, তখন দেখি আপনারা কি বলেন আর কি। লেটস সি। সো প্রজেক্টে নানান ধরনের কমিউনিকেশন হবে, নানান ডাইমেনশনের, সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে যে এই দিস কাইন্ড অফ ডাইমেনশনসে আমরা প্রজেক্টে কমিউনিকেশন করি। একটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টেকহোল্ডারের সাথে কমিউনিকেশন, তারপর ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন, তারপরে হায়ারার্কি অনুযায়ী কিন্তু আমাদের কমিউনিকেশনটা ডিফারেন্ট হয়ে যায়, তাই না? আমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার যখন টপ ম্যানেজমেন্টকে কমিউনিকেট করি, তখন কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হয়, টোনটা ডিফারেন্ট হয়, সেটা অলওয়েজ মাথায় রাখতে হবে। কিন্তু এই ছোটখাটো জিনিস এগুলো কিন্তু খুবই ডিসরাপটিভ যদি আপনি ঠিকমতো করতে না পারেন। আবার আপনার জুনিয়রদের সাথে বা আপনার যারা টিম তাদের সাথে আপনি কিভাবে কথা বলবেন, সেটা কিন্তু টোনটা ডিফারেন্ট হবে, সেটা কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। তারপর অফিসিয়াল আনঅফিসিয়াল কমিউনিকেশন হতে পারে,
তারপরে রিটেন, ভার্বাল এবং আরেকটা কি হতে পারে, নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে। সো এই সব কমিউনিকেশন গুলি কিন্তু মাথায় রাখতে হবে, ডিফারেন্ট ডাইমেনশনের কমিউনিকেশন হবে এবং সেগুলোকে ঠিক জায়গায় ঠিক মতো অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আমাদের প্রথম কি কাজ, প্ল্যান কমিউনিকেশনের কাজ হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। সেখানে কি কি থাকে একটু পরের স্লাইডে দেখছি। এখানে দেখেন একটা স্যাম্পল দেওয়া হয়েছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের। এই যে জাস্ট গদ্য লিখতে হবে এরকম দরকার নাই, আপনি এরকম একটা টেবিল দিয়ে কিন্তু আপনার পুরো কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারেন। এখানে কিছু কলাম, 4টা-5টা কলাম দেওয়া হয়েছে, কিন্তু আপনি আরো 2-1টা কলাম বাড়ালে এটা আরো সুন্দর হবে আর কি। সো এটাই কিন্তু আপনার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান। দেখেন এখানে কি বলেছি আমরা, যে আমি কি টাইপের কমিউনিকেশন করবো প্রজেক্টে। মিটিং হবে, একটা কিক অফ মিটিং হবে, তাহলে সেখানে ফ্রিকোয়েন্সিটা কি, মিটিং এর ফ্রিকোয়েন্সি এটা একবারই হবে জেনারেলি। যদি কয়েকটা বড় বড় ফেজ থাকে তাহলে তো প্রতি ফেজের শুরুতে একবার করে হবে, আর না হলে প্রজেক্টে কিক অফ মিটিং জেনারেলি একবার হয়। রেসপন্সিবিলিটি কার, পিএম অফিসের। এই যে এখানে বলে দেন যে কে আসলে রেসপন্সিবল। স্টেক হোল্ডার কারা কারা এখানে প্রেজেন্ট থাকবে, সেই গ্রুপ অফ স্টেক হোল্ডার বা তাদের নাম আপনি লেখেন যে আমাদের কি স্টেক হোল্ডার এখানে থাকবে। তারপর এটার জন্য কিছু নোট বা রিমার্ক লিখে রাখতে পারেন, যখন এটা এক্সিকিউট করা হবে তখন আমরা ওই নোটগুলোকে ফলো করব। ঠিক আছে, তারপর এখানে আরো লিখতে পারেন যে আর কি ফরম্যাটটা হবে, ফরম্যাটটা কি হবে, যেমন এটা ফেস টু ফেস হবে ফর এক্সাম্পল। হ্যাঁ, তারপর কোন মেথড এটা বা কোন টেকনোলজি ইউজ করবেন, এসব কিন্তু আপনি আরো বাড়াতে পারেন। হ্যাঁ, বাড়ায় আপনি চমৎকার একটা মানে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারেন, যেটা এক টেবুলার, এবং এটাই আপনি ফলো করবেন। যখন যেটা হবে এটা আমরা ফলো করব। এখানে দেখেন আরেকটা লেখছে যে স্ট্যাটাস মিটিং। এই যে স্ট্যাটাস মিটিং দেখেন কি হবে, এটা উইকলি ফ্রাইডে 11 AM। প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবল, ডেভেলপমেন্ট টিম থাকবে এখানে। ঠিক আছে, এই দেখেন খুবই সিম্পলি আমরা একটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে পারি। আর আমরা যদি খুবই ব্রড আকারে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে চাই, তাহলে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে কিন্তু এই কয়েকটা জিনিস থাকে জেনারেলি। একটা হচ্ছে স্টেক হোল্ডার কমিউনিকেশন রিকোয়ারমেন্টস। স্টেক হোল্ডাররা কি ধরনের কমিউনিকেশন চায়, এটা কিন্তু প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করবে, স্টেক হোল্ডার টু স্টেক হোল্ডার ভেরি করবে। সেটাকে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তাদের রিকোয়ারমেন্ট গুলো কি। সেটা কোথায় আমরা করছিলাম, আমরা কিন্তু করছিলাম হচ্ছে স্টেক হোল্ডার যখন আইডেন্টিফাই করেছি তখন কিন্তু আমরা কিছু অ্যাসেসমেন্টও করেছি, তখন কিন্তু অনেক ইনফরমেশন আমরা পাবো। আবার যখন এই প্ল্যানটা তৈরি করব তখন আমরা আবার সেটাকে ডিটেইল করব, যে আমাদের কমিউনিকেশন এক্সপেকটেশনটা কি সব স্টেক হোল্ডার। তারপর দেখেন কি কমিউনিকেট করতে হবে। আমরা সহজে এরকম বলি যে আমাদেরকে হোয়াট কমিউনিকেট করতে হবে, হোয়েন করতে হবে, এই শব্দগুলো একটু লিখে রাখেন। কমিউনিকেশন আমরা কি টাইপ কমিউনিকেট করতে হবে, হোয়াট, হোয়েন, হু, কে করবে, রেসপন্সিবল কে, হোম কাদের সাথে করতে হবে, তারপর হাউ। হ্যাঁ, হাউ তার মানে ভাইয়া 5W আর 1H। হ্যাঁ, এরকম যদি করেন তাও কিন্তু আপনি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা মানে করে ফেলতে পারবেন। যে 5W এবং 1H যদি মেনটেন করে তাও কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, রিজন, কমিউনিকেশন রিজন কি, এই যে টাইম ফ্রেম এন্ড ফ্রিকোয়েন্সি, রেসপন্সিবল কে যেটা আমরা বললাম হু, রিসিভার কে হোম, তারপরে মেথডস অর টেকনোলজিস অফ কনভেন্স, আমরা কার সাথে কিভাবে কমিউনিকেট করব। যেমন সরকারি জায়গায় দেখবেন কি হয় যে আমরা মানে হার্ড কপি প্রেফার বিভিন্ন কমিউনিকেশন, নট অলওয়েজ সফট কপি। সফট কপি দেওয়া হচ্ছে, আবার তার সাথে আমরা হার্ড কপি দিচ্ছি। তারপরে কমিউনিকেশনের জন্য কিন্তু টাইম এবং বাজেট লাগতে পারে, সেটা মাথায় রাখতে হবে। তারপরে একটা হচ্ছে এসকেলেশন প্রসেস, কমিউনিকেশন কোন জিনিসগুলো আসলে কোন লেভেলে এসকেলেট করতে হবে, এটা মেইনলি অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে ডিফাইন করা থাকে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট। এসকেলেশন, কোন একটা যদি প্রবলেম হয় কোন একটা ইনফরমেশনে, তাহলে এটা কোন লেভেলে যাবে সেটা আপনি রাখতে পারেন। তারপরে অনেকে ফ্লো চার্ট মেনটেন করে, খুবই সুন্দর ফ্লো চার্ট দেখায় যে কমিউনিকেশনটা কিভাবে হবে, কিভাবে কমিউনিকেট করবো আমরা, সেই ফ্লো চার্টটা মেনটেন করলে সবার জন্য বোঝা সুবিধা হবে। আর অনেক সময় কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান আমরা কি করি, আমরা কিন্তু গ্লোসারি মেনটেন করি, তাই না? কোন টার্ম কি বোঝায় এটা কিন্তু সবাই সব রকম টার্ম আমরা কিন্তু একইভাবে ইন্টারপ্রেট করি না। একটা অর্গানাইজেশন যে ওয়ার্ড গুলো ইউজ করে অন্য অর্গানাইজেশন সেম ওয়ার্ড বা অ্যাক্রোনিম ইউজ করে না। সো আপনি যদি এরকম অ্যাক্রোনিয়াম বা কোনো কিছু টার্মিনোলজি ইউজ করেন তাহলে আসলে ওটা লিখলে কমিউনিকেশন প্ল্যানে তাহলে সবার জন্য ইন্টারপ্রেট করা সুবিধা হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে নেবেন, এটা একটু মনে রাখেন, এখানে লেখা নাই
সেটা হচ্ছে আমাদের মনে আছে যে আমাদের থ্রু আউট দ্য লাইফ সাইকেল আমাদের কি করতে হবে, যেখানে যে লেসন লার্ন করবো আমরা সেটা ক্যাপচার করে লেসন লার্ন রেজিস্টারে রাখতে হবে, তাই না? তারপরে আবার এটাকে আবার প্রজেক্ট শেষে গিয়ে লেসন লার্ন রিপোজিটরিতে আমাদেরকে জমা দিতে হবে। আবার প্রজেক্টের শুরুতে কিন্তু আগের প্রজেক্টের লেসন লার্ন যেটা আমাদের প্রজেক্টে অ্যাপ্লিকেবল, আগের প্রজেক্টের লেসন লার্ন রিপোজিটরি থেকে আমরা কিন্তু নেব, হ্যাঁ, নলেজ নেব, নিয়ে আমাদের লেসন লার্ন রেজিস্টারে লিখবো। এই যে আমি কাজগুলো করতেছি এটা কখন হবে সেটাও কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকে। তার মানে একটু সংক্ষেপে যদি বলি যে নলেজ ট্রান্সফার কখন ঘটবে সেটারও কিন্তু কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে যে কখন আসলে আমরা নলেজ ট্রান্সফারের সেশন গুলো করবো, সেটা কিন্তু এখানে বলা থাকবে। আচ্ছা, তাহলে দেখেন কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান করার আগে আসলে এই কাজটা করতে হয়, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা। কার কি ধরনের কমিউনিকেশন আছে, রিকোয়ারমেন্ট আছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং কার জন্য কোনটা ইফেক্টিভ সেটা ফাইন্ড আউট করা এবং সেটাকে ইউজ করা, কোন টেকনোলজি কার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো এটা করতে গিয়ে আমরা জাস্ট ইন্টারভিউ করতে পারি, কোশ্চেনিয়ার তৈরি করে জানতে পারি, সার্ভে করে জানতে পারি, এই ধরনের টুল ইউজ করতে পারি জানার জন্য। আচ্ছা, আমরা কিন্তু প্রজেক্টে নানান টাইপের কমিউনিকেশন করি, তাই না? সবাই একটু খেয়াল করে দেখেন তো এই টাইপের কমিউনিকেশন আমরা করি কিনা। আমরা মনে হয় এখন যে যুগে আছি সবাই এগুলো করতেছি, তার মধ্যে একটা মধ্যে এখন অলরেডি একটু অবসলিট হয়ে গেছে, নাকি? ইউজ করা হয় এখনো? আরবিতে মনে হয় ফ্যাক্স এখনো খুব ভালো ইউজ হয়। সরকারি জায়গায় কি ফ্যাক্স আছে সারোয়ার ভাই? এখন ফ্যাক্স কি ইউজ হয় আনিস ভাই? খুবই কম হয়, খুবই কম। কম হয়। একটা এখন সরকারি তো ফ্যাক্স ইউজ হয় না বলতে গেলে। হ্যাঁ, রাইট, কারণ এখন তো আসলে আরো সহজ উপায়ে সব ডকুমেন্ট সব শেয়ার করা যাচ্ছে। হ্যাঁ, অলরাইট, তাহলে এখানে বলেন তো যে এখানে কোনটা সবচেয়ে ইফেক্টিভ কমিউনিকেশন? ফেস টু ফেস। ফেস টু ফেস। এই জন্য যেখানে আমরা সুযোগ পাবো এটাকে আসলে করার চেষ্টা করি। এই যে দেখবেন আর কি আমাদের বাসাতে ঝগড়াঝাটি হয় হাজব্যান্ড ওয়াইফে, তো ওই টেলিফোনে অনেক ঝগড়া হবে, সামনাসামনি যখন এসে দাঁড়াবেন তখন কি অনেক ঝগড়া কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু এই সামনাসামনি দাঁড়িয়ে ডিস্ট্রাকটিভ কিছু হয়ে যেতে পারে না? হ্যাঁ, এইটাতে আমি বলতে চাইছিলাম যে এই ক্ষেত্রে এই কমিউনিকেশন টুল থাকবে না ভাইয়া। কারণ আমার 21 বছরের কনজুগাল লাইফে there are lots of destructive happen face to face communication. So তাহলে হেলমেটের ব্যবস্থা করতে হবে আর কি। এইখানে আপনার সাথে আমার একটা ডিফার হয়ে গেল। এইখানে এই কোশ্চেনটা আমার যদি কোশ্চেন চলে আসে আমি এটা ভুল অ্যান্সার দিয়ে দেব। আচ্ছা, দেখেন এখানে একটা ফিগার দেখেন, ব্যান্ডউইথ, তাই না? এই যে ফেস টু ফেস এর ব্যান্ডউইথ সবচেয়ে বেশি আর কি, বাকিগুলো পেপারের কিন্তু কমিউনিকেশন ব্যান্ডউইথটা সবচেয়ে লো, তাই না? এটা অন্য একটা বই থেকে নেওয়া, জাস্ট দেখেন আপনি। আচ্ছা, এইটা প্রায় ইঞ্জিনিয়ার যারা আছেন এখানে সবাই বোধহয় কমিউনিকেশন মডেলটা মানে পড়ছেন কোন একটা সময়। সো আমরা জানি যে যখন আমরা কমিউনিকেট করব একজন আরেকজনের সাথে, যে কমিউনিকেট করে তাকে বলি সেন্ডার, আর যাকে করা হয় সে হচ্ছে রিসিভার। এই মডেলটা আমাদের যদি বুঝতে পারি যে এই মডেলে আসলে কি কি এলিমেন্ট আছে এবং কিভাবে কমিউনিকেশনটা হয়, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কোথায় কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কোথায় নয়েজ ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। এই জন্য মডেলটা একটু মাথায় রাখি। সেই মডেলটা কি? এই মডেলটা আসলে আমি স্টুডেন্ট ম্যানুয়ালে একটু সহজ পিকচার আছে, একটু ডিফারেন্ট। আমি এটা নিয়েছি পিএম বক্সের সিচুয়েশন থেকে, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে এখানে আরো একটু ডিটেল আছে। সো আমরা দেখেন এটা হচ্ছে সেন্ডার, হ্যাঁ, আর এটা হচ্ছে রিসিভার। যে ধরনের কমিউনিকেশন করেন না কেন অলওয়েজ সেন্ডার এবং রিসিভার মডেল থাকে। যেমন আমি এখন কমিউনিকেট করতেছি আপনাদের সাথে, এটা সেন্ডার রিসিভার মডেলে কাজ হচ্ছে। আমি যখন আপনাকে কোনো কথা বলছি আপনাদেরকে, এটা কিন্তু এনকোড হয়ে যাচ্ছে এবং আপনারা রিসিভার এন্ডে কিন্তু এটা ডিকোড হয়ে আপনারা বুঝতেছেন এবং অ্যাকনোলেজ হ্যাঁ করতেছেন, বা টেকনোলজিক্যালি ভিতরে ভিতরে অ্যাকনোলেজ হচ্ছে যে আসলে আপনি বুঝতে পারছেন কিনা। তারপর আপনি যখন কোনো কথা বলতেছেন সেটা কিন্তু আবার আপনার এন্ডে এনকোড হয়ে আমার এন্ডে যখন আসতেছে আমি তখন আবার ডিকোড করে সেটা বুঝতে পারছি। সো যেমন মেশিন ডিকোড হচ্ছে, আমি কিন্তু আবার নিজের ব্রেনও কিন্তু ডিকোড করে এটা বুঝতেছে। এখানে কিন্তু মাঝখানে কি হচ্ছে দেখেন, মিডিয়াম, তাই না? মিডিয়াম থ্রুতে আমাদের কমিউনিকেশন যাচ্ছে, মিডিয়ামের থ্রুতে ট্রান্সমিট হচ্ছে, রাইট? আবার ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে। এখানে কিন্তু নয়েজ অ্যাসোসিয়েট হতে পারে। এই নয়েজটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় জেনারেলি একটা প্রশ্ন আসে নয়েজ থেকে,
সেটা কিরকম, এই নয়েজটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মেকানিক্যাল নয়েজ না। মেকানিক্যাল নয়েজ তো একটা নয়েজ বটেই, কিন্তু আপনি এমন ভাবে কথা বলতেছেন যে কেউ বুঝতেছে না, যাদের উদ্দেশ্যে বলতেছেন তারা কেউ কিছু বুঝতেছে না, তাহলে কি সেটা কি কমিউনিকেশন হচ্ছে ঠিক মতো, নাকি দ্যাট ইজ অলসো নয়েজ? নয়। হ্যাঁ, সেটাই কিন্তু নয়েজ, মানে রিসিভারকে বোঝানোর জন্য আমি কথা বলছি কিন্তু কেউ কিছু বুঝতেছে না, তাহলে কিন্তু দ্যাট ইজ অলসো নয়েজ। সো এটা মাথায় রাখতে হবে যে আপনি যখন কমিউনিকেট করবেন যাতে এই ধরনের কোনো নয়েজ না হয় এবং আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি যাতে রিসিভার বুঝতে পারে, তো সেটাকে এনশিওর করতে হবে। আর আরেকটা দেখেন, আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, এটা হচ্ছে কারেন্ট ইমোশনাল স্টেট সেন্ডারের, আর একটা হচ্ছে কারেন্ট ইমোশনাল স্টেট রিসিভার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? কেউ যখন খুব রেগে থাকে তখন আপনি একটা ভালো কথা বললেও সে খেপে যায়, তাই না? আর যখন সে খুব হাসিখুশি থাকে, খুব একটা কঠিন কথা কিন্তু সহজে সে নিতে পারে। তো দেখতে হবে যখন আপনি কমিউনিকেট করবেন, হ্যাঁ, আপনার অপর পক্ষের ইমোশনাল স্টেটটা কি অবস্থায় আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তো আপনি যখন খেপে যাবেন, হ্যাঁ, তখন একজনকে চুপ থাকতে হবে, আর একজন যদি খেপে যায় তাহলে আপনাকে চুপ থাকতে হবে। সো কারেন্ট ইমোশনাল স্টেট কিন্তু দুই পক্ষটাই বুঝতে হবে, সেইভাবে কিন্তু কমিউনিকেট করতে হবে। আরেকটা দেখেন কালচারাল, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। জেনারেশন, কোন জেনারেশনের সাথে কমিউনিকেট করতেছেন, জেনারেশন মানে জেনারেশন এক্স ওয়াই জেড, হ্যাঁ, মিলেনিয়ালস, তো কাদের সাথে কমিউনিকেট করতেছেন সেইভাবে কিন্তু আপনাকে আসলে কমিউনিকেশনটা শেপ আপ করতে হবে। তারপরে ন্যাশনাল, তাই না, মানে জাতিগত তো অনেক ধরনের কমিউনিকেশন আছে। আমি যেমন বলতেছি, হ্যাঁ, ওয়েল ডান, থামস আপ করতেছি, আবার আমরা ছোটবেলায় দেখতেছি এইভাবে আমরা খেপাতাম সবাইকে, তাই না? তারপর প্রফেশনাল ডিসিপ্লিন, সেটা মাথায় রাখতে হবে। আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার কারোর সাথে কমিউনিকেট করতেছেন যারা আসলে বোঝে না, টেকনোলজি বোঝে না বা ইঞ্জিনিয়ারিং বোঝে না, তাদের কিন্তু ওইভাবে মেটাফোর ইউজ করে বোঝাতে হবে যাতে তারা বুঝতে পারে যে আসলে কি বোঝানো হচ্ছে। তারপরে জেন্ডার একটা ফ্যাক্টর, তাই না? কার সাথে আপনি কমিউনিকেট করতেছেন, কোন জেন্ডারের সাথে, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে পার্সোনালিটি বায়াসনেস কিন্তু কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর। সো সে যদি আপনার প্রতি অলরেডি বায়াস থাকে বা ইনফ্লুয়েন্স থাকে, তাহলে কিন্তু ইজিলি সে আপনার কথা নিবে। আর যে আপনাকে দেখতে পায় না, আপনি তাকে যতই বলেন, যতই ভালো মতো বলেন, দেখবেন সেটা ভালোভাবে নিচ্ছে না। সেই বায়াসনেসটা কিন্তু অনেক হয়, তাই না? সো আমার যেটা হয়েছিল, মানে কলেজ লেভেলে আমার একজন স্যার, সে মাঝে মাঝে আমাকে দেখে ধমক দিত। তার কারণ হচ্ছে আমি নাকি খালি হাসি, এবং আমি নাকি তাকে দেখে হাসি। তো আমি কোনো খেয়ালও করিনি যে স্যার কোথায় আছে, তো স্যার দেখছে যে হাসতেছি আমি, স্যার ভাবছে যে আমি ওনাকে দেখে হাসতেছি। সো দিস আর অ্যাকচুয়ালি পার্সোনালি বায়াস। এবং আমি মানে যতদিন কলেজে ছিলাম লাস্ট 1-1.5 বছর কালে উনি প্রায় আমাকে ডেকে ডেকে ঝাই দিতেন যে তুমি কেন এটা করলা, কেন এটা করলা, ফর বায়াসনেস। হ্যাঁ, আমার সিচুয়েশন তো আরো ডেঞ্জারাস। আমার বস হচ্ছে আমার ক্লাসমেট, হ্যাঁ, সো তার সাথে প্রায় আমার কনফ্লিক্ট হয়, আইডিওলজি কনফ্লিক্ট। এখন ব্যাপার হচ্ছে যে বস উইথ ক্লাসমেট উইথ ফ্রেন্ড, মানে সবকিছু মিলে একটা লেজে গোবরের অবস্থা। এখন এখানে বায়াসনেসটা কোন দিক দিয়ে আসবে আমি জানি না, এই আর কি অবস্থা। তো একটা লিসন লার্ন হয়েছে আর কি, ফ্রেন্ড যদি বস হয়ে যায় তাহলে মানে খুব কমপ্লেক্স সিচুয়েশন ক্রিয়েট হয়। আচ্ছা দেখেন, আমরা একটা ছোট্ট ভিডিও দেখি, কমিউনিকেশন চ্যানেল, এটা থেকে কিন্তু পরীক্ষা একটা অঙ্ক আসার কথা। আমি অঙ্কটা অলরেডি দেখাইছি, আপনারা একটু এখানে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে। Welcome to the Project Management Institute's Spotlight Series. This presentation sound শোনা যাচ্ছে? shines the spotlight on সাউন্ড শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শোনা যাচ্ছে। communication channels. You're the project manager for a big new initiative within your organization. The project had a planned scope increase as additional components kick off. With more and more people being added to your team, the potential for miscommunication among team members has skyrocketed. You need to keep the channels of communication open and clear, but with so much traffic, it's becoming a challenge. To manage the extra traffic, you can start by figuring out the number of channels you're facing. A channel is an individual line of communication between two people, one sender and one receiver. It's not a method of transmission like email or phone.
One person can send a single email to 3 others. That's 3 channels, 3 sender-receiver pairs. So, for 2 people, there is only one possible communication channel. Counting channels for 3 people is also pretty easy. There are 3 sender-receiver pairs. But when we get to 4, it gets more complicated, because you have to account for all the possible sender-receiver pairs. Maybe there's a formula. Let's say you're managing a project team of 6 people, plus yourself. Do you know how many communication channels this team has? Take a quick guess. Now, find the answer using the formula n times n minus 1 divided by 2. In this formula, n is the number of people. Don't forget to include yourself in the count. If you replace n with 7, you get 7 times 7 minus 1 divided by 2. 7 minus 1 is 6, which leaves 7 times 6, and that equals 42. 42 divided by 2 is 21. So your 7-person project team has 21 channels of communication. How does that answer compare to what you guessed beforehand? Now, suppose you add 2 people to your project team. How does this impact the number of communication channels? Using the same formula, you now know the number of channels jumps from 21 to 36. The higher this number gets, the harder it is to be sure you are communicating effectively with everyone. And the examples you've seen so far are just for your project team. Now the communications involve your project sponsor and the 53 stakeholders you've identified, as well as your 8-person team. Add all those up, and you have 63 people who need to communicate on a regular basis about this project. Using the channels of communication formula again, the number of communication channels you will need to manage is 1,953. It is easy to see why the volume of communication produces complexity in your planning, and, in turn, why creating and following a communications management plan is so critical. It is an important part of your project plan, and yet many project managers don't give it the attention it requires. Why is that? Since it is impossible and impractical to try and manage all the communication that goes on between project team members, this formula is often viewed as trivial. Instead, use this formula to educate your project team and help them to see how miscommunication can be a significant risk to your overall project success. And that's how to get all stakeholders to appreciate the importance of communication in a project. Thanks for using the PMI's Spotlight on Communication Channels. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে একটু বলেন যে আমাদের 7 জন যখন ছিল তখন কয়টা ছিল চ্যানেল? 21টা। আর যখন আমাদের 2 জন বাড়লো তখন কত হলো? 42টা। 42 কি 41টা মনে হয়। 36 হলো। আচ্ছা, আমি এটা কেন বললাম, পরীক্ষায় কিন্তু আপনার প্রশ্ন আসবে যে এরকম একটা সিচুয়েশন ঘটছে যেখানে প্রথমে 7 জন ছিল, পরে হ্যাঁ আরো 2 জন বাড়ছে, তাহলে বলবে পরীক্ষায় প্রশ্ন আসবে এডিশনাল কয়টা চ্যানেল বেড়েছে। তাহলে বলো তো এডিশনাল কয়টা চ্যানেল বাড়লো? তাহলে 36 থেকে 21 মাইনাস যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখি। অনেক সময় আমরা দেখবো যে অ্যানসারের মধ্যে 36 ও থাকবে, আপনি হয়তো খেয়াল না করে 36 এ অ্যানসার দিয়ে দিবেন। আসলে প্রশ্নটা ছিল এডিশনাল। চ্যানেল জিনিসটা যেটা 7 জন মেম্বার আছে, টিম লিডার একজন সহ 7 জন, তো টিম লিডার তো 6 জনের সঙ্গে যোগাযোগ করতেছে, চ্যানেল কিভাবে 21টা হলো? মানে বুঝলাম না থিওরিটা আসলে কি বোঝাচ্ছে। 21 জন চ্যানেল, 21টা চ্যানেল কিভাবে, কি বুঝতেছেন আসলে জিনিসটা? আসলে মানে কি সে 21 জনের সঙ্গে যোগাযোগ করবে? মানুষ তো আছে 6 জন, চ্যানেল 21টা হইলো কেমন করে? প্রথমেই বলবো যে লাইন অফ কমিউনিকেশনস, আসলে মানুষ না, লাইন অফ কমিউনিকেশনস, কতটা লাইনে আপনি কমিউনিকেট করতে পারেন। আপনি দেখেন, ড্র করলে বুঝতে পারবেন, যে ছবি এঁকে দেখেন তাহলে দেখবেন যে হ্যাঁ যদি মাঝখানে রেখে চারিদিকে 6 জনকে আঁকেন, একে যদি কমিউনিকেট করেন তাহলে দেখবেন যে 21টাই হবে। কিন্তু ছবি একটা কমপ্লেক্স ছবি হবে, কিন্তু 21টা কিন্তু হবে। লাইন অফ কমিউনিকেশনস, ঠিক আছে, ডাইরেক্টলি আপনাকে কার সাথে কমিউনিকেট করতে পারে। আপনার সাথে যেমন করবে সবাই, আবার একজন কিন্তু আরেকজনের সাথে করতে পারে। হ্যাঁ, প্রতিজনে কিন্তু আবার বাকি 5 জনের সাথে 6 জনের সাথে করতে পারে। এইভাবে যদি করেন তাহলে দেখবেন যে আপনি
21টা লাইন পাবেন। ঠিক আছে, হ্যাঁ, লাইন অফ কমিউনিকেশন ইয়া নাকি। আচ্ছা, এবার আসেন কমিউনিকেশন মেথড। এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে কমিউনিকেশন মেথড হচ্ছে যে আমরা কিভাবে কমিউনিকেট করব, মেথডটা কি। মেথডটা কি দেখেন, এই যে এই স্লাইডটা দেখেন তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে 3 ধরনের মেথড আমরা ইউজ করতে পারি কমিউনিকেশনের জন্য। একটা হচ্ছে পুশ মেথড। পুশ মেথড মানে কি, আমি যে কাউকে ইমেল পাঠাচ্ছি, এটা কি বলেন তো, ইমেল পাঠানো, পুশ। আমি কিন্তু ইনফরমেশনটা তাকে পুশ করতেছি। আবার পুল মানে কি, কোথাও একটা ইনফরমেশন আছে, আমি আমার দরকার, আমি পুল করে নিলাম ইনফরমেশনটা, সেটা হচ্ছে পুল করা। আর ইন্টারেক্টিভ, যেখানে আসলে সেন্ডার রিসিভার দুজন ইন্টারেক্ট করতে পারবে সাইমেলটেনিয়াসলি, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ। বাকি দুইটাতে কিন্তু সেন্ডার রিসিভার কি, পুশের মধ্যে আমি সেন্ডার হিসেবে জাস্ট পুশ করে রিসিভারকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে সমস্যাটা কি, পুশ করলে সমস্যা কি বলেন তো? টাইম বেশি লাগে, তারপর নাও হইতে পারে, আদার সাইড না দেখতে পারে, না শুনতে পারে। হ্যাঁ, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে না, যে তার কাছে পৌঁছলো কিনা, তারপর সে আসলে পৌঁছার পরে বুঝলো কিনা, তাই না? এটাও কিন্তু একটা বিষয়, পুশ করলে বুঝলো কিনা। আর ইন্টারেক্টিভটা কি, সবচেয়ে এখানে ভালো কোনটা, কোন মেথডটা? ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ, যেখানে সুযোগ হবে আমি ইন্টারেক্টিভ মেথড ইউজ করব। আর অনেক জায়গায় সম্ভব হবে না, যেমন পুল, তার মানে কি আপনার অনেক ইনফরমেশন আছে, সেটা তো আসলে ডিসিমেট, মানে পুশ করলে তো কোনো লাভ হবে না। তাহলে কি হবে, যেখানে অনেক বেশি স্টেক হোল্ডার্স বা অনেক বেশি ইনফরমেশন, তখন আমরা কি ইউজ করবো, তখন আমরা পুল ইউজ করবো। যেমন আমরা গুগল ইউজ করি না, গুগলে আসলে কি করি বলেন তো? পুল করি। গুগল কি পুশ করি না পুল করি? পুল করি। গুগল দিয়ে আমার সার্চ করে পুল করি, কার কি লাগবে সেটা তো আসলে আমি বলতে পারি না, গুগলও জানে না আসলে কার কি লাগবে। তো আমার যা লাগতেছে আমি সেটা সার্চ দিচ্ছি, আমি ওটা পুল করে নিচ্ছি আমার ইনফরমেশন। এখন আমাকে একটু বলেন তো যে তাহলে ওই যে আমরা একটু প্রথম ছবি একটা দেখেছিলাম ড্যাশবোর্ড, আর হচ্ছে দুইটা কথা বলি, একটা হচ্ছে এই দুইটা বলেন আমাকে কোনটা কি হয়। একটা হচ্ছে প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট দেওয়া, স্ট্যাটাস রিপোর্ট, ম্যানেজমেন্টকে প্রতি সপ্তাহে আপনি প্রজেক্ট স্ট্যাটাস রিপোর্ট দেন। একটা হচ্ছে আপনার প্রজেক্টের ড্যাশবোর্ড আছে, কোনটা কোন ধরনের মেথড? প্রথমটা পুশ, পরেরটা পুল। সবাইকে বুঝতে পেরেছি? প্রথমটা পুশ করা, স্ট্যাটাস রিপোর্ট প্রতি সপ্তাহে আমি প্রেজেন্টেশন বানাই বা এক্সেলে বা যাই হোক আমি পুশ করে পাঠাচ্ছি। আর ড্যাশবোর্ড কি, অটোমেটিকলি কিন্তু ডেটা থেকে জেনারেট হয়েছে, এখন আমি ম্যানেজমেন্ট হই বা যাই হোক সেটা কিন্তু আমরা পুল করে নিচ্ছি ইনফরমেশন ড্যাশবোর্ড থেকে। সো এটা কিন্তু পুল, এটা হচ্ছে ফুল টাইপ কমিউনিকেশন। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। মানে আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট, কখন কোনটা ইউজ করবো, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। আমি একটু শেষ করে তারপর ব্রেক নেবো আর কি, হ্যাঁ, আর বেশি দূর নাই। ফিডব্যাক, কমিউনিকেশন একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফিডব্যাক নেওয়া। ফিডব্যাক না নিলে কিন্তু বুঝতে পারবে না, অনেকে খালি মাথা নাড়বে, হ্যাঁ, সেটা কিন্তু আসলে সে আসলে বুঝছে কিনা বোঝা যাচ্ছে না। এই জন্য মনে রাখতে হবে, দেখেন প্রথম লাইনটা খুবই চমৎকার, কমিউনিকেশন ইজ এ টু ওয়ে স্ট্রিট, তাই না? টু ওয়ে স্ট্রিট। সো এক পক্ষে শুধু কমিউনিকেশন হলে কিন্তু হবে না, দুই পক্ষের কমিউনিকেশন হতে হবে। সো এই জন্য ফিডব্যাক সবসময় নিতে হবে, যে সে আসলে বুঝলো কিনা। কিভাবে নিতে পারি আমরা, দেখেন both critical and affirmative feedback আর কি সেটা আমরা বুঝতেছি। ফিডব্যাক ক্যান বি পজিটিভ if received and understood as intended, আমি যেরকম চাচ্ছি সেরকম বুঝতে পেরেছে, সেটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর নেগেটিভ কোনটা, যদি মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা কিন্তু সে বোঝে নাই, এরকম হয় না? অনেক সময় দেখবেন যে খুবই আপনি একটা সিম্পল সহজ একটা ইমেল পাঠিয়েছেন, যেটা আসলে ইমেলটা সে বুঝতে না পারার কারণে আসলে ব্যাকফায়ার হয়েছে বা উল্টা সে মনে করেছে, সেরকম কিন্তু অনেক ঘটনা ঘটে। সেটা হচ্ছে নেগেটিভ মিসআন্ডারস্ট্যান্ডিং। আর আরেকটা যেটা আমরা জানি, নো ফিডব্যাক প্রোভাইডস অ্যান ইমপ্লিসিট অ্যাকসেপ্টেন্স অফ দ্য মেসেজ বাই দ্য রিসিভার। যদি কোনো ফিডব্যাক না দেয় তার মানে কি ধরে নেব, যে সে বুঝছে এটা বা অ্যাকসেপ্ট করছে এটা, তাই না? তো সেটা হচ্ছে ইমপ্লিসিটলি বলা যায় এটা, যে যদি আমরা কোনো কিছু না বুঝি। এই জন্য সবসময় যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো কোয়েরিজ থাকে, ইউ শুড আস্ক। লাস্টের কথাটা দেখেন, ইফেক্টিভ ফিডব্যাক ইজ ক্লিয়ার, স্পেসিফিক এন্ড অফার্ড ইন এ টাইমলি ম্যানার। ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ফিডব্যাক। আপনার প্রশ্ন মনে আসছে কিন্তু আপনি তখন প্রশ্নটা না করে অনেক পরে প্রশ্নটা করলেন, তাই তো হবে না। সো ইমিডিয়েটলি ওই সময় আপনাকে প্রশ্নটা করতে হবে। আপনার 3 ইডিয়টস মনে আছে যে আপনি দেখাচ্ছিল না, যে মহাকাশ যানে
কলাম ইউজ করে স্পেশাল, মনে আছে? তখন রাঞ্চো কি প্রশ্ন করলো, কারো মনে আছে রাঞ্চো কি প্রশ্ন করছে? র্যাঞ্চো মহাকাশ জানে স্পেশাল কলম ইউজ করা হয়, কারণ গ্র্যাভিটির কারণে কালি লেখা যায় না, তো স্পেশাল কলম তৈরি করছে না? হ্যাঁ, ওই পেন্সিল কেন ইউজ করা যাবে না এই টাইপের কোশ্চেন ছিল। ওই যে হ্যাঁ। ভাইরাস পেন বলছিল ওটাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভাইরাসের পেন। হ্যাঁ, তা আসলে কেন পেন্সিল ইউজ করলো না? হ্যাঁ, কেন আমরা কলম ইউজ করলাম? পেন্সিল ইউজ করে তার এত টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। অলরাইট, সো স্ট্রং কমিউনিকেশন মানে প্রশ্ন করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, সো ঠিক আছে, আমরা এতক্ষণ কমিউনিকেশন নিয়ে আলোচনা করলাম, সেটার আসলে ফাইনাল গাইডলাইনটা এখানে আছে। আমি জাস্ট এখানে একটা জিনিস পয়েন্ট আউট করবো, যখন আমরা প্ল্যান কমিউনিকেশন তৈরি করে কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান যখন তৈরি হবে তখন কি কাজ বলেন তো? এটা এক নম্বর কাজ হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে। আর একটা কি? ডিস্ট্রিবিউট দ্য প্ল্যান টু প্রজেক্ট স্টেকহোল্ডার। প্ল্যানটা যাতে সবাই জানে, সেই জন্য কমিউনিকেশন, স্পেশালি কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানটা সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করি। ঠিক আছে, অলরাইট। আর এমনিতে প্ল্যান যখন তৈরি হয়ে যাবে, যারা আসলে মেইন স্টেক হোল্ডার্স বা প্রজেক্টে যারা কাজ করবে, তাদেরকে আসলে সমস্ত প্ল্যানগুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে, সবাই যাতে জানে যে আমরা কোন প্ল্যানিংটা ফলো করছি। আর স্পেশালি যেহেতু কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জন্য আমরা কমিউনিকেশন প্ল্যানটা তৈরি হওয়ার পরে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের সাথে অ্যাড হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা এটা রেলিভেন্ট স্টেক হোল্ডারদের কাছে এটাকে ডিস্ট্রিবিউট করে দেব। অলরাইট, সো আসেন আমরা একটু স্লাইডটা দেখি যে কি কি প্রশ্ন আছে এখানে। কমিউনিকেশন ম্যানেজমেন্টে কয়েকটা প্রশ্ন আছে। রেজা ভাই, হ্যাঁ বলুন। মানে আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে মানে আমাদের কমিউনিকেশনটা অনেক সময় বলে যায় যে সিঙ্গেল পয়েন্ট অফ কমিউনিকেশন। দেখা যায় যে কমিউনিকেশন প্রজেক্ট টিম করে না, কারণ করতে গেলে অনেক সব প্রাইভেসি বলি বা সিকিউরিটি বলি অথবা উল্টা পাল্টা হয়ে গেল। এইখানে এজাইলের কনসেপ্টে কি আসলে কি শুধুমাত্র স্ক্রাম মাস্টার বা সার্ভেন্ট লিডার এরাই ইউনিকই কমিউনিকেট করবে, নাকি আসলে প্রজেক্ট টিমরাও কমিউনিকেট করতে পারবে আসলে? হ্যাঁ পারবে, এটাকে বলা হয় স্পক, সিঙ্গেল পয়েন্ট অফ কন্টাক্ট। এটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনি ইউজ করতে পারেন। কারণ এটা যদি করেন তাহলে সুবিধা কি, আপনার টিমের বাকি যারা আছে তারা কিন্তু ডিসরাপ্টেড হবে না। আর নাহলে দেখা যাবে স্টেক হোল্ডারের সাথে পুরো টিম ইনভলভ হয়ে আরো গোলমাল লাগতেছে। বেটার হচ্ছে আপনার বিভিন্ন কমিউনিকেশনের জন্য এটাই হয় কিন্তু। হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ওটাই ফেস করি। রাইট রাইট, সব জায়গায় ইউজ হয়। সো এটা নিয়ে এটা আলোচনাও আছে আমাদের সামনে, স্কোপ নিয়ে আলোচনাও আছে। সো দেখেন এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু ওই যে টাইপ অফ এর উপরে বিভিন্ন ডেসক্রিপশন আছে আর কি, বেনিফিট কি, কনস্ট্রেন্ট কি, হ্যাঁ বেশ ডিটেল আছে। এটা আমার মনে হয় জাস্ট আপনাদের জানার জন্য দরকার প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে, এমনি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে হয় না আমার কাছে। এটা আমাদের জানার জন্য ইম্পর্টেন্ট, মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। যেখানে দেখেন ফিডব্যাক নিয়ে কথাবার্তা আছে। আর লাস্টে আমি যে প্রশ্নগুলো দেখাতে যাচ্ছি, এটা দেখেন ভালো প্রশ্ন, এখানে যে কয়েকটা প্রশ্ন আছে ভালো প্রশ্ন। এক নম্বরটা দেখেন, 2 নম্বরটা, which item should you use to determine the communications need of your project stakeholders? যেখানে অপশন বক্স থাকে তার মানে কি, কয়টা কোশ্চেন সিলেক্ট করতে হবে? সবাই তো বুঝি না অপশন বক্স এবং চেক বক্স। এখানে একটা। হ্যাঁ, অপশন বক্স আর চেক বক্স সবাই বুঝি তো। হ্যাঁ, যেকোনো একটা হবে आंसर। হ্যাঁ, আচ্ছা যখন এই একটা আনসার থাকবে তখন কি করব আমরা? তখন কিন্তু কারেক্ট অ্যানসারে যাব না। কারেক্ট অ্যানসার তো 3-4টা বা 4টে কারেক্ট হবে। আপনাকে কি বের করতে হবে? দুটো জিনিস মাথায় রাখতে হবে, সবচেয়ে বেস্ট কোনটা এবং আমরা পিএমআই বা পিএম বকে কিংবা স্টুডেন্ট মেইলে কোনটা পড়ছি, এটাকে বলা হয় পিএমআই ইজম। এই দুইটা মাথায় রেখে আনসার করতে হবে। এক নম্বর হচ্ছে সিচুয়েশন, দুই নম্বর হচ্ছে বেস্ট অ্যানসারে যাব, বেস্ট অ্যানসার। হ্যাঁ, এক নম্বর হচ্ছে সিচুয়েশন, একটা হচ্ছে এই সিচুয়েশনে বেস্ট কোনটা এবং পিএমআই ইজম কোনটা। এই তিনটার কম্বিনেশন দিয়ে আপনাকে আনসার ঠিক করতে হবে। আচ্ছা তাহলে বলেন এটা কি আনসার হবে? এ। ঠিক আছে, স্টেকহোল্ডার অ্যানালিসিস ডাটা, এটা ছাড়া আসলে আপনি কমিউনিকেশন নিডটা বুঝতে পারবেন না। ওকে।
আচ্ছা, এরপরে 2 নম্বর আসি, 3 নম্বর আসি আমরা। কি হবে এটা? ভাইয়া ডিসকাশন বোর্ডেই তো আসলে হাইলি ইন্টারেক্টেড হয়, কারণ ইমেইল হবে না, কারণ অনেকে রেসপন্স করতেও পারে বা নাও করতে পারে। হ্যাঁ, আরো অপশন আছে, আরো ভালো অপশন আছে তো। বেস্ট অপশন খুঁজতে হবে, বেস্ট। টিম বিল্ডিং, high quality virtual training. হ্যাঁ, টিম বিল্ডিং তো হবে না, এই যে আপনাকে তো একটু খেয়াল করতে হবে, এটা বলছে থ্রু আউট দ্য প্রজেক্ট। কিক অফ ও করতে হ্যাঁ শুধু হ্যাঁ project হ্যাঁ শুরুতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? হুম, ডিসকাশন বোর্ড তো D আসলে number কোনো board, effective D. কিছু না। ডি, হ্যাঁ, ডিটা হচ্ছে অ্যাপ্রোচ। এটাই মানে মেইন। হ্যাঁ, তাই না? যেখানে ফেস টু ফেস, অলওয়েজ খেয়াল করবেন যেখানে ফেস টু ফেস হবে, ডিসকাশন করতে কোনো ফেস টু ফেসের সুযোগ নেই। সো হোয়াই নট দিস ওয়ান? এখানে তো বেস্ট এটা, এই 4টার মধ্যে। আর এটা তো হবেই না, যেহেতু থ্রু আউট, প্রতিটা পয়েন্ট কিন্তু খেয়াল করবেন প্রশ্ন পড়তে গিয়ে। এই যে থ্রু আউট দ্য লাইফ সাইকেল, তার মানে এটা তো হবে না। এই যে আপনারা কিন্তু পরীক্ষায় যে প্রশ্ন পাবেন না, পরীক্ষায় কিন্তু হাইলাইট করা যায়। আপনার এই কিওয়ার্ডটা ধরেন যে ইম্পর্টেন্ট, হাইলাইট করতে পারবেন আপনি। এই হাইলাইট করার দরকার নেই, কারণ আপনার পরীক্ষার সময় থাকবে না, এগুলো করতে গেলে আরো ভেজালে পড়বে। কিন্তু খেয়াল করবেন যে আসলে কি পয়েন্ট গুলো কি কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে 4 নম্বরটা আসি আমরা। দ্য স্টেক হোল্ডার রেজিস্টার। এক্সেলেন্ট, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা তার কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যানের কম্পোনেন্ট না। মনে আছে একটা স্লাইড ছিল কম্পোনেন্ট, এটা তো একটা সেপারেট ডকুমেন্ট, এটা তার কম্পোনেন্ট হবে না, ইন্টারনালি কোনো পার্ট হবে না। এটা আপনি ইউজ করবেন কিন্তু কোনো পার্ট হবে না। 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বরটা একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। Distributing the plan to all the stakeholders. দেখেন তো সবাই পেয়েছি? ইয়েস। সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে, যখন তৈরি হয়ে যাবে। অলরাইট, সো আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবার শুরু করবো আর কি। ওকে, ওকে, সবাই চলে এসেছি? ইয়েস। অলরাইট, সো আমরা এখন আসলে আর 2টা টপিক কভার করার চেষ্টা করব, ছোট টপিক অবশ্য। আচ্ছা, আমি একটু ইয়াটা বের করি, ম্যাট্রিক্সটা বের করো। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। এটা কি একদম স্ক্রিনের ছাদের নিচে দেখতেছি। ওকে, সবাই দেখতে পাচ্ছেন আমার ইয়াটা, প্রসেস চার্ট? অলরাইট, সো আমাকে একটু বলেন তো যে আমরা যে স্টেক হোল্ডার নিয়ে আলোচনা কিন্তু শুরু থেকে করতেছি, তাই না, বিভিন্ন জায়গায়। এই যে কেউ কেউ বলতে পারবেন আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এটা আমরা কোথায় পড়েছিলাম স্টুডেন্ট ম্যানুয়ালে? আইডেন্টিফাই স্টেক হোল্ডার এটা প্রজেক্ট ইনিশিয়েশনের সময় করতে হয়। আমরা স্টুডেন্ট ম্যানুয়ালে কোথায় পড়েছি, কোন টপিকে পড়েছি বা কোন মডিউলে মনে আছে? ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, ফার্স্ট মডিউল। ফার্স্ট মডিউলে টপিক কি হবে? বিল্ড এ টিম। বিল্ড এ টিমে কিন্তু আমরা আইডেন্টিফাই স্টেক হোল্ডার নিয়ে আলোচনা করছিলাম। তবে স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করে আমরা কোথায় রাখি? ডকুমেন্টের নাম কি? স্টেক হোল্ডার রেজিস্টার। স্টেক হোল্ডার রেজিস্টার, ঠিক আছে, সেটা দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু আছে। ওকে, আমি একটু পরে ওখানে যাচ্ছি। এরপরে দেখেন আমরা স্টেক হোল্ডার কিন্তু, হ্যাঁ, আমরা এখন যে টপিকটা আলোচনা করব। হ্যালো, কোনো প্রশ্ন? মানে যে স্টেক হোল্ডার, আইডেন্টিফাই স্টেক হোল্ডার, এটা বিল্ড টিমের মধ্যে কেন কেন থাকবে এটা একটু
রিলেশনটা পাচ্ছি না। আইডেন্টিফাই স্টেক হোল্ডার বিল্ডের টিমের মধ্যে কেন থাকবে? টিম কাকে দিয়ে কাকে নিয়ে বিল্ড করবেন? স্টেক হোল্ডার তো আপনার টিমের লোকজন, তো আপনার স্টেক হোল্ডার। এটাই বোঝার জন্য মানে বিল্ডের টিম বলতে ওই ইনক্লুডিং স্টেক হোল্ডার। হ্যাঁ, ইনক্লুডিং স্টেক হোল্ডার। এবং তখন তো স্টেক হোল্ডার আইডেন্টিফাই করলে বাকি কাজ তো করা যাবে না। স্টেক হোল্ডার আইডেন্টিফাই ইনিশিয়েশনে করতে হবে, তাহলে ওটা কিন্তু শুরুর কাজে। যদিও ফুল টাইম টিম তখন তৈরি হবে না, মানে জাস্ট কিছু বেসিক টিম তৈরি হবে। এবং স্টেক হোল্ডার আপনি হয়তো ফুল আইডেন্টিফাই করতে পারবেন না, কি স্টেক হোল্ডার গুলো আইডেন্টিফাই হবে। সো ওকে, তাহলে এখন আমরা দেখেন আমরা আসলে একটু ইয়া করতে হবে। এই পুরো চ্যাপ্টারটা, এই দুইটা চ্যাপ্টার কিন্তু আমি যখন পিএমবক্স 6 সেশন পড়াতাম, আমি এইটা আর এই চ্যাপ্টারটা কিন্তু একসাথে পড়াতাম না। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার কিন্তু একদম কানেক্টেড। কারণ আমরা কমিউনিকেশন কার সাথে করবো, যে এতক্ষণ দেখলাম স্টেক হোল্ডার রেজিস্টারে কিন্তু এখানে ইউজ হয়, তাই না? স্টেক হোল্ডার অ্যানালাইসিসে কিন্তু এখানে ইউজ হয় যখন আমরা প্ল্যান করি, কমিউনিকেশন রিকোয়ারমেন্ট পাই আমরা। এবং স্টেক হোল্ডার রেজিস্টারে কিন্তু কমিউনিকেশন রিকোয়ারমেন্ট, নিডস এগুলো সবই কিন্তু থাকে। ফলে এই দুইটা কিন্তু আসলে একটার সাথে একটা কানেক্টেড। সো আপনারা যখন একটু পড়বেন পিএমবক্স, তখন আসলে বেটার হবে এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে এই চ্যাপ্টারটা পড়া, তাহলে আসলে আপনি কনসেপ্ট গুলোকে মিল খুঁজে পাবেন। আর পিএমবক্সে কিন্তু পিপল রিলেটেড যে নলেজ এরিয়া, সেটা হচ্ছে এটা পিপলের সাথে কানেক্টেড, 10 নম্বর কানেক্টেড। আর রিসোর্স তো পিপল এবং ম্যাটেরিয়াল নিয়ে, এখানে কিন্তু পিপলও মানে বেশি কানেক্টেড এটা পিপল। এবং বিল্ডের টিম যখন আমরা পড়েছিলাম, তখন কিন্তু এই যেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এইচআর মানে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছিলাম আমরা। আর এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, আর এটা কিন্তু আমরা করেছিলাম ইয়াতে, যখন আমরা শিডিউলিং করেছি। এইভাবে কিন্তু সবগুলো বিভিন্ন জায়গায় আমরা পড়ছি। অ্যাকুয়ার রিসোর্স কোথায় পড়ছি, যখন যে বিল্ডের টিম করছি, তখন কিন্তু অ্যাকুয়ার রিসোর্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর ডেভেলপ টিম, ম্যানেজ টিম, এটা কিন্তু সামনে আলোচনা করবো আমরা। আর এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো এনগেজ স্টেক হোল্ডার, সেটা আসলে এটা প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট। মানে স্টেক হোল্ডারকে আমরা আইডেন্টিফাই করেছি আগে, এখন আসলে আমরা কিভাবে স্টেক হোল্ডারকে এনগেজ করবো থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট, সেটাকে বলা হয় প্ল্যান স্টেক হোল্ডার এনগেজমেন্ট কিংবা স্টেক হোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা। এরপরে আমরা নেক্সট মডিউলে পড়বো এই দুইটা, ম্যানেজ স্টেক হোল্ডার এনগেজমেন্ট এবং মনিটর স্টেক হোল্ডার এনগেজমেন্ট। ম্যানেজ করা তার মানে প্ল্যানটাকে এক্সিকিউট করা, আর মনিটর মানে কি, যেটা বলেছিলাম যে দুইটার মধ্যে দেখা যে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ঠিক মতো, কোনো চেঞ্জ লাগবে কিনা, আর নতুন কোনো আপডেট আছে কিনা। এই জিনিসগুলো হবে মনিটর স্টেক হোল্ডার এনগেজমেন্ট। আচ্ছা, স্টুডেন্ট ম্যানুয়ালটা দেখি একটু কি অবস্থা। স্টুডেন্ট ম্যানুয়ালটাতে যদি আমি যাই, এখানে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, বিল্ড এ টিম, এখানে আমরা পড়েছিলাম না স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন, এই যে প্রজেক্ট টিমস, টিম কম্পোজিশন, এই যে প্রজেক্ট স্টেক হোল্ডার্স, ঠিক আছে, এই যে অল আর স্টেক হোল্ডার্স, স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন, এই যে এখানে এই প্রসেসটা আমরা পড়েছিলাম, এই যেটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি আমরা, তাহলে আমাদের এনগেজ স্টেক হোল্ডার্স, এটার মেইন উদ্দেশ্য কি, মেইন থিম কি? মেইন থিম হচ্ছে যে আমরা যে স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করেছি, তাদেরকে আসলে আমরা কিভাবে এনগেজ রাখবো, হ্যাঁ, সেটার জন্য স্টেক হোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি করা, এটা হচ্ছে মেইন কাজ। এটা সেখানে আমাদের মেইন ইনপুট কি হবে, মেইন যেটা ডকুমেন্টের উপর বেস করে আমরা এনগেজমেন্ট প্ল্যান তৈরি করব, সেটা হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার। কারণ সেখানে সব স্টেক হোল্ডার ইনফরমেশন আছে এবং তাদের এক্সপেকটেশন আছে, রিকোয়ারমেন্টও আছে। সেটা থেকে আমরা কি তৈরি করব, এই যে মেইনলি তৈরি করবো হচ্ছে এনগেজমেন্ট প্ল্যানটা তৈরি করব। আচ্ছা, লেটস সি কি কি আছে এখানে। স্টেক হোল্ডারকে আমরা কিন্তু এইভাবে ক্যাটাগরাইজ করতে পারি, তাই না? এটা কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যখন বিল্ড এ টিম পড়িয়েছিলাম, যে আসলে ইন্ডিভিজুয়ালি স্টেক হোল্ডারকে স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে ইজি হচ্ছে যদি আমরা ক্যাটাগরাইজ করি, যেটা হচ্ছে স্পন্সর ক্যাটাগরি স্টেক হোল্ডার, তাহলে তাদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব। তারপরে কাস্টমার এবং ইউজার, তাহলে তাদের কিভাবে ম্যানেজ করবো। সেলার, তাহলে তাদেরকে আবার কিভাবে ম্যানেজ করবো। সো এইভাবে ক্যাটাগরাইজ করলে আমাদের কিন্তু অ্যাকশন প্ল্যানটা বা স্ট্র্যাটেজি নিতে সুবিধা হয়। সেই জন্য আমরা বারবার কিন্তু ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করতেছি। আর স্টেক হোল্ডার রেজিস্টারে আমাদের কি কি ইনফরমেশন ছিল মনে আছে? আমি বলি আপনাদের একটা টেবিলও দেখিয়েছিলাম, তাই না? স্টেক হোল্ডার রেজিস্টারের, এটা কি এখানে আছে? দেখি পরের স্লাইডে। নাই, এখানে কি কি থাকে স্টেক হোল্ডার রেজিস্টারে? এই ছবিটা কোথায় আছে, কারো কি জানা আছে? স্টুডেন্ট ম্যানুয়ালে স্টেক হোল্ডার রেজিস্টার এই টেবিলটা কোথায় আছে? কোন চ্যাপ্টারে আছে? আমরা দেখলাম এই চ্যাপ্টারে নাই, কোন চ্যাপ্টারে আছে?
দেখি আমারও খেয়াল নেই রেজিস্টার টেবিলটা কোথায় আছে। এটা তো খোঁজা খুব টাফ হবে। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো। কারো জানা আছে টেবিলটা কোথায় আছে? এখানে দেখি, এখানে আমাদের রেজিস্টার একটা টেবিল আছে। আমার কোথায় আছে? যেখানে একটা দেখেন স্টেকহোল্ডার রেজিস্টার একটা টেবিল আছে, সবাই দেখতে পাচ্ছেন? টেবিলটা সবাই দেখতে পাচ্ছেন তো না? এখানে দেখেন স্টেকহোল্ডারে তাহলে কি আছে দেখেন। স্টেকহোল্ডারে কিন্তু জেনারেলি স্টেকহোল্ডার রেজিস্টারে 3 ধরনের ইনফরমেশন থাকে, আমি বলেছিলাম। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ঠিক আছে, দিস আর আইডেন্টিফিকেশন ইনফরমেশন। এখানে আরো বেশি দিতে পারেন আপনি, ডেজিগনেশন, কোন ডিপার্টমেন্টে আছে, তার ফোন নাম্বার কি, ইমেল অ্যাড্রেস কি, সবই আপনাকে লিখতে পারেন। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন। তারপরে বাকিগুলো হচ্ছে আপনার এই যে এগুলো দেখছি, হ্যাঁ, এগুলো কি, তারপরে ইন্টারনাল এক্সটার্নাল, সাপোর্টার নাকি সাপোর্টার না, এগুলো কি সব অ্যাসেসমেন্ট ইনফরমেশন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন। আর এইটাকে অনেক সময় আমরা ক্যাটাগরি বলি, ক্যাটাগরি। সেটা এখানে সিম্পল ক্যাটাগরি বলা হয়েছে, ইন্টারনাল অথবা এক্সটার্নাল। কিন্তু আপনি চাইলেও যে আমরা একটু ক্যাটাগরি দেখলাম, স্পন্সর, তারপরে হ্যাঁ কাস্টমার, ইউজার, এই ধরনের আপনি গ্রুপিং করতে পারেন। তাহলে দেখেন 3 ধরনের ইনফরমেশন থাকে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, আর একটা হচ্ছে ক্যাটাগরি অফ স্টেকহোল্ডার্স। সো সেই কথাটাই এই স্লাইডে বলা হচ্ছে যে আমাদের স্টেকহোল্ডার রেজিস্টারে কি কি থাকে, আইডেন্টিফিকেশন ইনফরমেশন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন, তার উপর বেস করে কিন্তু আমাদের কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, ওই যে এখন যে আমরা স্ট্র্যাটেজি তৈরি করবো সেটা কিন্তু এখন এখানে এটার উপর বেস করে তৈরি হবে। আর আমরা ক্লাসিফিকেশন এইভাবে করতে পারি। ওখানে যেমন ওই ইয়াটাতে কি ছিল, ইন্টারনাল এক্সটার্নাল, আপনি করতে পারেন আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, আউটওয়ার্ড, সাইডওয়েজ, হ্যাঁ, বা পিআর আর কি। ঠিক আছে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড মানে আমি প্রজেক্ট ম্যানেজার বা আমার টিম, তার উপরে যারা আছে আর নিচে যারা আছে। আর সাইডওয়ার্ড মানে হচ্ছে আমার পিয়ার্স বা অন্য প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার্স এবং অন্য টিম, এরকম। আর আউটওয়ার্ড মানে আসলে এক্সটার্নাল টিম, এক্সটার্নাল টিম। এভাবে কিন্তু আমরা গ্রুপিং করতে পারি। তারপরে ইমপ্যাক্ট, ইনফ্লুয়েন্স, পাওয়ার, ইন্টারেস্ট, এভাবে কিন্তু আমরা গ্রুপিং করতে পারি, তাই না? এটা নিয়ে বোধহয় আলোচনা করেছিলাম, এখানেও মোস্ট প্রবাবলি আলোচনা আছে, লেটস সি। সো স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করে আমাদের মেইন উদ্দেশ্য এখানে চেষ্টা করতে হবে কি, যাতে যা অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে, অ্যাপ্রোপ্রিয়েট সময়ে অ্যাপ্রোপ্রিয়েট স্টেকহোল্ডারকে এনগেজ করা প্রজেক্টে। আর এনগেজমেন্টের কিন্তু একটা জিনিস আমি আগেও বলেছিলাম, আবার একটু মেনশন করি, এই এনগেজমেন্ট কিন্তু এটা মানে না যে অলওয়েজ আমরা স্টেকহোল্ডারকে আমাদের সাথে এনগেজ করি। অনেক জায়গায় আপনাকে এনগেজ হতে হবে। সেই দুই ডাইমেনশনটা একটু মনে রাখি, দুইটা আসপেক্ট। একটা হচ্ছে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এনগেজ হতে হবে আমাকে, আর অন্যদিকে হচ্ছে যাকে যেখানে লাগবে সেখানে আমরা এনগেজ করার চেষ্টা করব এবং আমরা সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেট করব। সরি, আচ্ছা, এখানে তার মানে আমরা কি করতে পারি, একটু আপনি দেখেন, আপনার একটু টেবিলে গেলাম আমি, এখানে কিন্তু আপনি কি করতে পারেন, এখানে কিন্তু আরো কলাম বাড়াতে পারেন। এটা কিন্তু স্টেকহোল্ডার রেজিস্টারটাকে কিন্তু আপনি স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, যেমন আমরা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান একটা টেবিল তৈরি করেছিলাম, এখানে হয়তো আপনি লিখলেন যে স্ট্র্যাটেজিটা কি আপনার, আর তারপর আপনি অ্যাকশন প্ল্যান করে লিখলেন, অ্যাকশন প্ল্যান, তারপর রেসপন্সিবল কে, এগুলো হয়তো আপনি লিখলেন। এরকম 3-4টা যদি কলাম বাড়ায় ফেলেন, তাহলে সেটা কিন্তু আপনার স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যানে তৈরি হয়ে যাবে। স্ট্র্যাটেজি কি, যেমন আমরা রিস্কের ক্ষেত্রে স্ট্র্যাটেজি বলেছিলাম, এখানে কিন্তু স্ট্র্যাটেজি আছে যে আমরা যদি পাওয়ার ইন্টারেস্ট গ্রুপ তৈরি করি, মনে আছে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড, এদিকে কি থাকে, এদিকে থাকে পাওয়ার, এদিকে থাকে ইন্টারেস্ট। তাহলে যার পাওয়ার বেশি, ইন্টারেস্ট বেশি, তাকে আমরা কিভাবে ম্যানেজ করি, ম্যানেজ ক্লোজলি, তাই না? হ্যাঁ, আর যাদের পাওয়ার কম, ইন্টারেস্ট কম, তাদেরকে আমরা কি করি, হ্যাঁ, মনিটর করি। আর যাদের ইন্টারেস্ট বেশি তাদেরকে আমরা কিপ ইনফর্ম রাখি। আর যাদের পাওয়ার বেশি, তারপর হচ্ছে ইন্টারেস্ট কম, তাদেরকে আমরা কি করি,
কারণ মনে আছে এই যে ম্যাট্রিক্সটা না থাকলে আমাদের সামনে আলোচনা আছে Keep satisfied. হ্যাঁ কিপ স্যাটিসফাইড রাইট কিপ স্যাটিসফাইড সো এই যে এটাকে এগুলো কিন্তু স্ট্র্যাটেজি ম্যানেজ ক্লোজলি হচ্ছে স্ট্র্যাটেজি এই কলামে উঠবে ম্যানেজ ক্লোজলি এখন কিভাবে ম্যানেজ করবেন তার অ্যাকশন প্ল্যানটা এখানে দিতে হবে সিমিলারলি যারা এখানে পড়বে যদি আপনি এই ক্যাটাগরাইজেশন ইউজ করেন তাহলে এদের কি রাখতে হবে কিপ ইনফর্ম তাহলে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে কিপ ইনফর্ম এখন তাকে কিভাবে ইনফর্ম করবেন ইমেইলে নাকি আপনি গিয়ে মাঝে মাঝে তার সাথে দেখা করে ইনফর্ম করবেন কিভাবে আপডেট করবেন সেটা হচ্ছে কিপ ইনফর্ম সেই স্ট্র্যাটেজি হচ্ছে এটা আর অ্যাকশন প্ল্যান কিন্তু আপনাকে লিখতে হবে আর আরেকটা কথা বলেছিলাম যে আপনার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি কিন্তু শেয়ার ডকুমেন্টে সবকিছু থাকবে না কারণ অনেক স্ট্র্যাটেজি আপনি নেবেন যেটা আসলে সবার জানার দরকার নেই এবং অনেক সিক্রেট বা কনফিডেন্সিয়াল থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনি আলাদা সেপারেট ডকুমেন্ট ইউজ করবেন যেটা হয়তো আপনার জাস্ট সিনিয়র ম্যানেজমেন্ট জানলো বাকি কারো জানার দরকার নেই ওকে লেটস এখানে আরেকটা আমরা টুল ইউজ করি হ্যাঁ স্টেকহোল্ডারকে যখন আমরা এনগেজমেন্ট প্ল্যান তৈরি করতেছি স্ট্র্যাটেজি তৈরি করতেছি সেটাকে বলা হয় স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স এখান থেকে পরীক্ষা অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে স্টেকহোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স পরের পেজে দেখেন ডেফিনেশন আমি যাচ্ছি না এই কনসেপ্টটা বুঝলেই হবে সবাই একটু দেখেন তো একটু সবাই দেখতে পাচ্ছেন টেবিলটা এই টেবিল থেকে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবে তাহলে আমরা এখানে এই কলামে কি পাচ্ছি ক্যাটাগরি অফ স্টেকহোল্ডার অর নেম অফ দ্য স্টেকহোল্ডারস হ্যাঁ আর এখানে কিন্তু 5টা স্টেজ দেখতেছি স্টেকহোল্ডার এনগেজমেন্টের যে লেভেল সেটা আমরা 5টা কিন্তু স্টেজ দেখতেছি একটা কি আনওয়ার স্টেজ রেজিস্ট্যান্ট স্টেজ নিউট্রাল সাপোর্টিভ এবং লিডিং আমরা কি নাম শুনে বুঝতেছি তো না নাম দেখে তাহলে সবচেয়ে ভালো কোন কোন লেভেলে থাকলে স্টেকহোল্ডাররা সব লিডিং সাপোর্টিভ এবং লিডিং থাকলে তো আমাদের জন্য আমাদের প্রজেক্টের জন্য ভালো হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমরা যখন ইনিশিয়ালি যখন এই স্ট্র্যাটেজি তৈরি করতেছি তখন আসলে আমরা অ্যানালাইসিস করার পরে দেখলাম যে এটাও কিন্তু সবাইকে আপনি দেখাতে পারবেন না এটা কিন্তু শেয়ার ডকুমেন্টে থাকবে না হ্যাঁ এটা কিন্তু আপনার কনফিডেন্সিয়াল থাকবে আপনি দেখলেন যে স্টেকহোল্ডার 1 এখন কোথায় আছে আনওয়ার্ড লেভেলে আছে সি মানে কি কারেন্ট এনগেজমেন্ট লেভেল ঠিক আছে কারেন্ট এনগেজমেন্ট লেভেল আর ডি মানে কি ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল আসলে এই প্রজেক্টে সাকসেসফুল হওয়ার জন্য আমার এই স্টেকহোল্ডারকে কোথায় রাখা দরকার সাপোর্টিভে রাখা দরকার কিন্তু আনফরচুনেটলি সে কিন্তু এখন আনঅ্যাওয়ার হয়ে আছে প্রজেক্টের ব্যাপারে কোনো তার এখন অ্যাওয়ারনেসই নাই তাহলে কি করতে হবে আমাদেরকে এমন অ্যাকশন প্ল্যান দিতে হবে স্ট্র্যাটেজি দিতে হবে যাতে সে এখান থেকে সাপোর্টিভে আসে বুঝতে পেরেছি এখন আমাকে একজন বলেন 2 নম্বর স্টেকহোল্ডারের ব্যাপারে কি বোঝানো হচ্ছে 2 নম্বর স্টেকহোল্ডার উনি নিউট্রাল পজিশনে আছে ওখানে ওনাকে সাপোর্টিভ বানাইতে হবে সাপোর্টিভ বানাতে হবে আচ্ছা এরপরে আরেকজন বলেন দেখি 3 নম্বরটা কি আছে 3 নম্বরটা সাপোর্টিভ আছে লিডিং বানাতে হবে লিডিং বানাতে হবে আচ্ছা এখন দেখেন আমি ধরেন স্টেকহোল্ডার 4 নিয়ে আসলাম এখানে স্টেকহোল্ডার 4 করে আমরা তাকে এরকম পেলাম এই যে এরকম পেলাম সি কমা ডি এর মানে কি সে সাপোর্টিভ অ্যাজ ওয়েল লিডিং দুটোই মানে ওখানেই থাকবে সে আচ্ছা ভাই এটা উল্টা হতে পারে না হ্যাঁ বলেন সে খুবই সাপোর্টিভ বাট দরকার পড়ছে যে তাকে নিউট্রাল করে দেওয়া হ্যাঁ এরকম হতে পারে বা লিডিং এ চলে যাচ্ছে এরকম আছে কিন্তু অনেকে আপনি দেখবেন ঘোড়া ডেঙ্গিয়ে ঘাস খায় এটা আছে না আমাদের প্রবাদ এগুলা কিন্তু ম্যানেজমেন্ট নট ইজি এগুলো কিন্তু প্রজেক্টে খুবই ডিসরাপশন সেগুলো আপনার খেয়াল করতে হবে এবং সেইভাবে আসলে ম্যানেজ করতে হবে এই জন্য ওই যে অলওয়েজ কিন্তু সার্ভেন্ট লিডারশিপ দিয়ে অনেক জায়গায় কাজ হবে না আপনাকে কিন্তু দেখতে হবে সেগুলোও বের করতে হবে করে সেটাও কিন্তু আপনাকে ওইভাবে নিতে হবে কারণ সে আসলে লিডিং এ চলে গেলে আপনি প্রজেক্টে বিপদে পড়বে তো সেগুলো ম্যানেজ করতে হবে তা আমরা আসলে পজিটিভ সেন্সে সব আলোচনা করতেছি দোয়া করে দিই অবশ্যই দোয়া করি আচ্ছা এখন দেখেন অনেক লম্বা হয়ে যাবে মারিন কথা আসছে না ওকে
আচ্ছা দেখেন, তাহলে এটা এটা আসলে ব্যাখ্যাটা কি হবে? তাহলে ব্যাখ্যাটা আসলে এরকম হবে যে আমাদের এক্সপেকটেশন হচ্ছে তাকে সাপোর্টিভ পাইতে হবে, ডিজায়ার্ড আমাদের মানে ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল আমাদের এক্সপেকটেশন, এবং সে অলরেডি সেখানে আছে। ঠিক আছে, সো এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের আসলে কার উপর কিরকম কাজ করতে হবে সেটা আমরা এখান থেকে স্ট্র্যাটেজি প্ল্যান করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন মনিটর করব, মনে আছে মনিটর করার সময় কিন্তু এই টেবিল আমরা আবার ইউজ করবো, করে দেখবো যে আমরা যে এক্সিকিউশনে সমস্ত স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করলাম তার দ্বারা কি সে আসলে এই জায়গায় পৌঁছতে পেরেছে, সে কি সি থেকে ডিতে আসছে না কি হয়েছে আসলে। যদি না হয় তার মানে কি, এটা কিন্তু আমাকে অ্যাসেস করে বুঝতে পারবো যে তার মানে আমার অ্যাকশনটা ঠিক হয়নি, আমার অ্যাকশনটা চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে বা অন্যরকম ভাবে স্ট্র্যাটেজি সেট করতে হবে, বা আমি হয়তো রুট কস্টে জানি না কেন সে আসলে রেজিস্ট্যান্ট হয়ে আছে। সবচেয়ে এখানে তো সমস্যা হবে এখানে, তাই না, যারা রেজিস্ট্যান্ট এটা অলওয়েজ পাবেন প্রজেক্টে, যারা চেঞ্জ ম্যানেজমেন্টটাকে নিতে চাবেন। সো এই অনেক এফোর্ট দেওয়ার পর দেখবেন যে এখানে আসতেছে না, তার মানে কি রুট কস্টটা আসলে হয়তো আপনি এখন ফাইন্ড আউট করতে পারেন, বা তখন আমাদের যে বায়াসনেস বুঝতে হবে, ইনফ্লুয়েন্সার বুঝতে হবে, কে তাকে ইনফ্লুয়েন্স করতে পারে বা বায়াস করতে পারে, সেই সমস্ত লোকজনের সাথে তাকে ট্যাগ করে দিতে হবে। সো এটা আসলে কোনো টেকনিক বলে দেওয়া যাবে না, ইউ হ্যাভ টু ডিসাইড হাউ উইল ইউ ম্যানেজ। হ্যাঁ, সো এটা কি বুঝলাম, যেটা এখানে যেমন এখানে পেলাম, সিমিলারলি কিন্তু আমরা মনিটরে গিয়ে আবার এটা দেখবো যে আসলে আমাদের মানে প্ল্যানটা কাজ হচ্ছে কিনা। এই প্রতিটা ডেফিনেশন আমরা শব্দ দেখেই বুঝতে পারছি, তারপরে কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু সবগুলো ডেফিনেশন আছে। পরীক্ষায় কিন্তু এখান থেকে মাল্টিপল রেসপন্স একটা প্রশ্ন আসতে পারে, যে আমরা যে অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স করি সেই টেবিলে যে 5টা স্টেজ আমরা বলতেছি, সেই স্টেজ গুলো কি কি, আপনাকে চেকবক্স থাকবে, এর সাথে হয়তো অন্য কোনো নামও থাকবে 5-6টা। হ্যাঁ, তার মধ্যে আপনাকে এই 3টা চুজ করতে বললে এই 5টার মধ্যে যে 3টা হবে সেই 3টা কিন্তু চুজ করতে হবে। আর আপনারা দেখবেন যে আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু একটা কেস আছে, চমৎকার একটা কেস আছে, যে একটা আইটিতে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হচ্ছে, আইটির যে আইটি প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম আপডেট করবে। এখন যিনি মেইন চিফ অ্যাকাউন্টেন্ট উনি কিন্তু এটা খুবই বিরুদ্ধে আর কি, কারণ উনি এটা এতদিন ধরে এটাতে অভ্যস্ত একটা অ্যাকাউন্টিং সিস্টেম ইউজ করে, আর আবার আপডেট করতে যাবো এটা কিন্তু উনি নিচ্ছেন না। তো এটা দেখবেন যে ওখানে একটা এক্সারসাইজ আছে এবং আপনাকে বের করতে বলছে ওখানে যে কে এই ওখানে 4টা ক্যারেক্টার আছে, দেখবেন এই 4টা ক্যারেক্টারের মধ্যে কে সাপোর্টিভ, কে লিডিং, তারপর যে কে নিউট্রাল এবং কে হচ্ছে রেজিস্ট্যান্ট, এটাকে আইডেন্টিফাই করতে হবে। একটু এক্সারসাইজটা আপনারা করবেন, মানে দেখবেন যে বেশ মজার এক্সারসাইজটা, এটা আপনার প্রজেক্টটা হবেই কিন্তু। আচ্ছা, তাহলে আমরা দেখেন লাস্ট স্লাইডে চলে আসছি, ডেভেলপ, এক্সিকিউট এন্ড ভ্যালিডেট স্ট্র্যাটেজি ফর স্টেকহোল্ডার এনগেজমেন্ট। তো যখন আমরা স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি করব তখন আসলে আপনাকে রিভিউ করতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, স্টেকহোল্ডার রেজিস্টার অবশ্যই, কারণ ওখানে সমস্ত এক্সপেকটেশন গুলো আছে। তারপর এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট ফ্যাক্টর দেখতে হবে, কারণ এখানে কিন্তু আপনার রেগুলেটরি বোর্ড যদি থাকে, গভর্নমেন্ট থাকে, তারও ক্ষেত্রে এক্সপেকটেশনকে আপনি এখানে স্ট্র্যাটেজি সেট করতে হবে। আর অর্গানাইজেশনাল প্রসেস মানে কি, আপনার ইন্টারনাল অর্গানাইজেশনে যদি কোনো বলা থাকে কমিউনিকেশন রিকোয়ারমেন্ট, তারপর স্টেকহোল্ডার ম্যানেজমেন্টের কোনো রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু আপনাকে এটা ফলো করে অবশ্যই, হ্যাঁ, অব্লিগেশন এটা আপনার। আর আপনি কি কি টুলস ইউজ করবেন, এক্সপার্ট জাজমেন্ট, মিটিংস, এসব ইউজ করবেন আর কি, ফ্যাসিলিটেশন, যে মিটিংস এবং জাজমেন্টের কথা বলা হয়েছে। তারপর যে আপনি টুল হিসাবে কিন্তু স্টেকহোল্ডার এনগেজমেন্ট লেভেল, যে টেবিলটা আমরা একটু আগে দেখলাম না, স্টেকহোল্ডার এনগেজমেন্ট ম্যাট্রিক্স, সেটাও কিন্তু আমরা টুল হিসেবে ইউজ করতে পারি। ফাইনালি আমরা কি তৈরি করবো, স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান তৈরি করবো, সেটা দিয়ে আমরা এক্সিকিউশন চলে যাব। ওকে, এই যে এটা এক্সারসাইজ কিন্তু দেখবেন আপনাদের দেওয়া আছে, এবং কে কোথায় পড়বে যে বের করতে বলছে, 4টা ক্যারেক্টার, এখানে অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটা আপনি পরে দেখবেন, আগে একটু চেক করে নিন যে আপনার ঠিক আছে কি। আজকে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, লাস্ট টপিক, ক্রিয়েট প্রজেক্ট আর্টিফ্যাক্টস। এটা কিন্তু কোনো টপিক পিএমবকে ওইভাবে ছিল না। হ্যাঁ, আর্টিফ্যাক্ট শব্দটা আসলে পিএমবকে খুব কম ইউজ হয়েছে। তাহলে আর্টিফ্যাক্ট শব্দটা কোথায় সবচেয়ে বেশি ইউজ হয়েছে? আর্টিফ্যাক্টস কোথায়? ম্যানুয়ালে, অ্যাজাইল না, অ্যাজাইলে কিন্তু আমরা সবসময় আর্টিফ্যাক্ট বলছি, ডকুমেন্ট শব্দ কিন্তু খুব কম ইউজ করছি, খেয়াল করছেন না? প্রজেক্ট ডকুমেন্ট এসব বলছি আমরা, অলওয়েজ কিন্তু উই আর টকিং অ্যাবাউট আর্টিফ্যাক্টস। সো সেটার দ্বারাই আসলে মানে আমার মনে হয় বড় একটা চেঞ্জ হয়েছে, যে প্রজেক্ট ডকুমেন্ট না বলে পিএমআই বলতেছে আসলে প্রজেক্ট আর্টিফ্যাক্টস। সো প্রজেক্ট রিলেটেড যে প্ল্যানিং ডকুমেন্ট, প্রজেক্ট ডকুমেন্টস, তারপর প্রকিউরমেন্ট ডকুমেন্ট, যত ধরনের ডকুমেন্ট আমরা ইউজ করি সবগুলোকে বলা হয় আর্টিফ্যাক্টস। আর আরেকটু ব্রডলি যদি আমরা বলি, মনে আছে স্ক্রামে 3টা আর্টিফ্যাক্ট ছিল,
কারো মনে আছে কি কি আর্টিফ্যাক্ট ছিল স্ক্রামে? কি প্রথম কি প্রোডাক্ট ব্যাকলগ একটা আর্টিফ্যাক্ট, তারপরে কি স্প্রিন্ট ব্যাকলগ একটা আর্টিফ্যাক্ট, আরেকটা কি আর্টিফ্যাক্ট ছিল কারো মনে আছে? আরেকটা আর্টিফ্যাক্ট কি বলা ছিল? ইনক্রিমেন্ট। ঠিক আছে, সো ইনক্রিমেন্ট বা ডেলিভারেবল কেও কিন্তু আর্টিফ্যাক্টস বলা হয়। সো এটা একটু মাথায় রাখি, নট অনলি ডকুমেন্টস, ইনক্রিমেন্ট অথবা ডেলিভারেবল বা আউটপুটকে অনেক সময় আমরা আর্টিফ্যাক্টস বলি। আচ্ছা, এই যে আমরা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করতেছি তাই না, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, এটা কি আসলে? এই যে একটু আগে আমরা তৈরি করলাম কি স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, এটা একটা যেমন ডকুমেন্ট, এটা একটা তেমনি কি আউটপুট না, ডেলিভারেবল না? আমরা স্টেকহোল্ডার প্ল্যান, স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্রসেস থেকে আমরা কি আউটপুট তৈরি করলাম? এনগেজমেন্ট প্ল্যান তৈরি করলাম। সো দ্যাট ইজ এ ডেলিভারেবল অথবা আউটপুট। আর আমরা একটু দেখেছি যে স্ক্রামে ইনক্রিমেন্টকেও বলা হয় আর্টিফ্যাক্টস, সেই আইডিয়াটা একটু মনে রাখি। আচ্ছা আসেন দেখি কি কি আছে এখানে। খুবই সহজ একটা টপিক, কিন্তু এখান থেকে কিন্তু 2-3টা প্রশ্ন আসবে। সো এনি ডকুমেন্ট রিলেটেড টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটাকে বলা হচ্ছে আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস কিন্তু লিভিং ডকুমেন্ট তাই না, এটা কিন্তু স্ট্যাটিক ডকুমেন্ট না, বেশিরভাগ ডকুমেন্ট কিন্তু লিভিং ডকুমেন্ট। থ্রুআউট দ্য প্রজেক্ট এটা কিন্তু আপডেট হবে, চেঞ্জ হবে, এডিশন হবে। ঠিক আছে, এবং আর্টিফ্যাক্টস গুলোকে এমন ভাবে ম্যানেজ করতে হবে যাতে আমরা হিস্ট্রিক্যাল ব্যাক করতে পারি। এই জন্য দেখবেন যে এখানে লাস্টে আলোচনা আছে আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। আমরা যদি মানে সফটওয়্যার ইউজ করি, যেটাকে আমরা ট্রেডিশনালি বলি হচ্ছে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? আজকে এক জায়গায় গিয়েছিলাম আমি, ওরা আসলে একটা মিটিং ছিল যার জন্য গুলশানে গেছিলাম আজকে, তো ওরা চাচ্ছিল ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো দেখি নেক্সট মিটিং এ আমাদের প্রোডাক্টটা আসলে দেখাবো ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে কিন্তু ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ বলো। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানও কি একটা আর্টিফ্যাক্ট? হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে দেখবো যে লিস্ট আছে সবকিছু। আচ্ছা, ক্রিয়েট এন্ড মেইনটেইন মেনি আর্টিফ্যাক্টস ডিউরিং দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট, তাই না? অনেক ডকুমেন্ট। এবং পিএমবকে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারে গিয়ে দেখবেন যে একটা টেবিল আছে, এই টেবিলটা বোধহয় স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, এই চ্যাপ্টারে মনে আছে স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন। সেই টেবিলের মধ্যে দেখবেন যে 2টা লিস্ট আছে, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্ট প্ল্যান প্ল্যানিং ডকুমেন্ট, একটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্ট, একটা হচ্ছে প্রজেক্ট ডকুমেন্টস। এই প্ল্যানিং ডকুমেন্টের লিস্ট ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আছে এবং স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে, এই চ্যাপ্টারে থাকার কথা। আর না হলে বোধহয় ইন্টিগ্রেশন টপিক যেটা পড়িয়েছিলাম আমি মডিউল 2-তে, সেখানে আছে। এখানে কিন্তু 18টা প্ল্যানিং ডকুমেন্টের কথা বলা আছে, আর প্রজেক্ট ডকুমেন্টের কথা বলা আছে 33। এর সাথে শুরুতে কিন্তু আমরা 2টা ডকুমেন্ট প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম, সেটাকে বলেছিলাম বিজনেস ডকুমেন্ট। এটা কিন্তু 2টা ছিল, একটা ছিল বিজনেস কেস, আর একটা কি ছিল বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান। এই 2টা ডকুমেন্ট এখানে 18টা, এর সাথে একটা পিএমআই এবার অ্যাড করেছে, সেটার নাম হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে 19টা হবে আর কি। পিএমবক্স ছিল না, স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু একটা টপিকই আছে কমপ্লায়েন্স নিয়ে, এবং সেখানে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে বলা হয়েছে। এবং আমরা কিন্তু একটা চ্যাপ্টারে পড়েছি অলরেডি, ইন্টিগ্রেটিং প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান। আর এর সাথে কিন্তু আরো এক ক্যাটাগরি ডকুমেন্ট আছে, যেটাকে বলা হয় প্রকিউরমেন্ট ডকুমেন্ট। বুঝছেন আমরা প্রকিউরমেন্টের ডকুমেন্ট গুলো কিন্তু একটু স্পেশালাইজ, যেমন আরএফপি, আরএফকিউ, ইউআই, তাই না? কন্ট্রাক্ট ডকুমেন্ট, অল আর ডিফারেন্ট কাইন্ড অফ ডকুমেন্ট। নরমাল কিন্তু প্ল্যানিং এবং প্রকিউরমেন্ট ডকুমেন্ট চেয়ে, প্রজেক্ট ডকুমেন্ট চেয়ে আরো কিন্তু ফর্মাল এবং স্ট্রং ডকুমেন্টস। সেই 4 ধরনের ডকুমেন্টের মেনশন কিন্তু পিএমবকে আছে, সেগুলিকে আমরা আর্টিফ্যাক্ট বলছি। আর্টিফ্যাক্টস কিন্তু থ্রুআউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট তৈরি হবে, অ্যাড হবে, আপডেট হবে, চেঞ্জ হবে। এখানে আবার পিএমআই একটু ডিফাইন করার চেষ্টা করছে। হ্যাঁ, আর্টিফ্যাক্টস এর ডেফিনেশন দিয়েছে। ডেলিভারেবল যেটা আমি বললাম, ডেলিভারেবলটা টেনজিবল হতে পারে, ইনটেনজিবল হতে পারে। এবং প্রজেক্ট ডকুমেন্টস তো প্রজেক্ট প্ল্যানিং ডকুমেন্ট ছাড়া বাকি সব ডকুমেন্টকেই আমরা প্রজেক্ট ডকুমেন্ট বলতে পারি। যেমন স্টেকহোল্ডার রেজিস্টার, একটু আগে আমরা দেখলাম না স্টেকহোল্ডার রেজিস্টার, সেটা কিন্তু কি, সেটা কি ডকুমেন্ট? স্টেকহোল্ডার রেজিস্টার প্রজেক্ট ডকুমেন্ট নাকি প্ল্যানিং? প্রজেক্ট ডকুমেন্ট, প্রজেক্ট ডকুমেন্ট। ঠিক আছে, যেগুলোর সাথে প্ল্যান শব্দটা আছে, যেমন স্টেকহোল্ডার এনগেজমেন্ট প্ল্যান, কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এইচআর ম্যানেজমেন্ট প্ল্যান, সেগুলো হচ্ছে প্ল্যানিং ডকুমেন্ট। আর প্রজেক্ট ডকুমেন্ট হচ্ছে এই যে ডাব্লিউবিএস ডিকশনারি, অ্যাজাম্পশন লগ, তারপর হচ্ছে চেঞ্জ লগ, এই সবই কিন্তু হচ্ছে আপনার প্রজেক্ট ডকুমেন্টস। সো
সো দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রজেক্ট আর্টিফ্যাক্টস এর। এটা ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি ধরনের আর্টিফ্যাক্টস ইউজ করি, এটা হচ্ছে ট্রেডিশনাল। এই যে দেখেন আমরা অলরেডি এই প্রায় সব ডকুমেন্টের সাথে আমাদের পরিচয় হয়েছে অলরেডি। এই যে বিজনেস কে চেঞ্জ রিকোয়েস্ট, তাই না, কনস্ট্রেইন্ট, অ্যাজাম্পশনস, লেসন লার্ন বারবার আলোচনা করছি আমরা, স্ট্যাটাস মিটিং, প্রজেক্ট চার্টার নিয়ে আলোচনা করছি, স্লাইড ডেক্স। আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডকে কি বলি, আজকাল দেখবেন যে লোকজন আবার ডেক শব্দটা বেশি ইউজ করতেছে, ইউএসএ থেকে আসছে আর কি। ডেক, স্লাইড না বলে আমরা কি বলতেছি, হ্যাঁ প্রেজেন্টেশন ডেক বলতেছি আমরা। তো এই শব্দটা এখানে ইউজ করছে। রিকোয়ারমেন্ট, স্কোপ, বেসলাইন, অল সাবসিডিয়ারি প্ল্যান, all are actually traditional project management artifacts. আর পরের স্লাইডে আছে কি দেখেন, কি আছে, অ্যাজাইল প্রজেক্টে আমরা এগুলা অলরেডি আলোচনা করছি। দেখেন প্রোডাক্ট ব্যাকলগ, এই যে ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করলাম, প্রোডাক্ট ইনক্রিমেন্ট, যেটা স্ক্যামে শুধু ইনক্রিমেন্ট বলা হয়। প্রোডাক্ট রোড ম্যাপ, তাই না, ভিশন স্টেটমেন্ট করছি না আমরা, ভিশন স্টেটমেন্ট মডিউল 1 এর টপিক ইতে করছিলাম, লাস্ট টপিকে রিলিজ প্ল্যান, এটা নিয়ে আলোচনা করছি। আর প্রতিটা স্প্রিন্টের শুরুতে আমরা তৈরি করি স্প্রিন্ট ব্যাকলগ। সো অল আর ইউজড ইন অ্যাজাইল প্রজেক্টস। অলরাইট, কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি না, মনে আছে কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে, যে আমাদের যে সমস্ত কনফিগারেশন আইটেম আছে সেগুলোকে আসলে ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলোর অ্যাট্রিবিউট এবং ভ্যালুস গুলোকে থ্রুআউট দ্য প্রজেক্ট আমাদেরকে মেইনটেইন করতে হবে কনফিগারেশন ম্যানেজমেন্ট থ্রুতে। সো কনফিগারেশন ম্যানেজমেন্ট এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম দুইটা দেখবেন ডেফিনিশন একটু আলাদা আছে, কিন্তু সবাই একটু খেয়াল করেন। কনফিগারেশন ম্যানেজমেন্ট হচ্ছে a tool used to manage changes to a product or service being produced as well as changes to any project documents. আমরা কিন্তু কনফিগারেশন ম্যানেজমেন্টের সব ডকুমেন্টও কিন্তু প্রিজার্ভ করি, কারণ আমাদেরকে জানতে হবে কোন ড্রয়িং ডকুমেন্টটা আমাদের মানে কারেন্ট ডকুমেন্ট, যেটার উপর বেস করে আমাদের প্রজেক্ট চলতেছে। পুরানা কোন ড্রয়িং ডকুমেন্ট যাতে অন্যরা একটা টিম ইউজ করতেছে নতুনটা, একটা টিম ইউজ করতেছে ওল্ডটা, এরকম যাতে না হয়। সো এটা হচ্ছে টুল কনফিগারেশন ম্যানেজমেন্ট। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কালেকশন অফ সিস্টেম, দেখেন কালেকশন অফ প্রসিডিউর, প্রসেস, ফর্মস, কিভাবে আমরা মনিটর করবো, চেঞ্জ করবো, সেই যে প্রসেস এবং পলিসি বলা থাকবে সেটাকে বলা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তাহলে কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকে, একটা হচ্ছে যে আইটেমগুলোকে আইডেন্টিফাই করা, এই যে কন্ট্রোল প্রোডাক্ট ইটারেশনে যে আমরা বলি না ইটারেশন 1 2 3 4, এগুলো কিন্তু একটা কি, এগুলো কিন্তু একটা কনফিগারেশন আইটেমস, যে আমরা এখন কোন ইটারেশনে আছি, এই ইটারেশনে কি তৈরি হবে। তারপরে প্রোডাক্টের সমস্ত স্পেসিফিকেশন আমরা রাখি কনফিগারেশন ম্যানেজমেন্ট। আর কি আমরা কিন্তু যে আমি এটাকে এইভাবে বলছিলাম কিন্তু যে কনফিগারেশন আইটেম আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে স্ট্যাটাস অ্যাকাউন্টিং করা, তারপর হচ্ছে সমস্ত কনফিগারেশন আইটেমের যখনই কোনো চেঞ্জ হয় সেটা অডিট করে চেক করে দেখা সেটা সিঙ্ক আছে কিনা, ঠিক আছে কিনা, সেটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্টের পার্ট। এটা কিন্তু একটু ভালো ইয়াতে আছে আপনার পিএমবক এর ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, পিআইসিসি তে আছে, পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। এই প্রসেসটাতে কনফিগারেশন ম্যানেজমেন্ট নিয়ে আরো সুন্দর এবং ডিটেল আছে। আর স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু ডিটেল আছে, স্টুডেন্ট ম্যানুয়ালটা পড়লেই যথেষ্ট। ভার্সন কন্ট্রোল, আমরা যে আর্টিফ্যাক্টস নিয়ে কথা বলতেছি সব ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল করা উচিত না, সবাই করি না এখন, ভার্সন 1.0 1.1 2 এভাবে করি না, মেজর কোনো চেঞ্জ হলে 2 তে চলে যাই, তারপর 2.1 2.3, তো সমস্ত কিন্তু আর্টিফ্যাক্টস এর ভার্সন কন্ট্রোল করতে হবে। এবং আমরা আজকাল যে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি সবগুলোতে কিন্তু উই ক্যান কি মুভ ব্যাকওয়ার্ড, তাই না, আমি আগের 1 মাস আগের ভার্সনে কিন্তু যেতে পারি যে আগে কি ছিল এখন কি চেঞ্জ হচ্ছে। সো ভার্সন কন্টিনিউ কিন্তু কনফিগারেশন ম্যানেজমেন্ট একটা পার্ট, এবং সমস্ত ডকুমেন্টের কিন্তু অবশ্যই ভার্সন কন্ট্রোল করতে হবে। এবং এটা সবাই অনেকে ম্যানুয়ালি মেইনটেইন করে, যেমন ফাইলের মধ্যে কিন্তু আমরা ট্যাগিং করি না, সরকারি জায়গায় খুব বেশি ইউজ হয়। এখন আমরা সুতা দিয়ে সেলাই করে যে করি সেটা কিন্তু আমরা ট্যাগ ইউজ করি, পেপার ট্যাগ থাকে, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ভার্সন কন্ট্রোল। সো এই যে এটাকে এখানে কিন্তু বলা হয়েছে যে আমরা কিন্তু স্টিল অনেক জায়গায় পেপার ট্রেল ইউজ করি, হার্ড কপি যারা ইউজ করি তারা বিভিন্ন কালারের পেপার ট্রেল ইউজ করি। আচ্ছা, সো ভার্সন কন্ট্রোলের থ্রুতে সমস্ত ডকুমেন্টের আর্টিফ্যাক্টস যাতে আমাদের ভার্সন কন্ট্রোল হয়। এবং আপনারা যে আমরা যে আজকে ইয়া ইউজ করি, যে অফিস ইউজ করি না, মাইক্রোসফট অফিস, হ্যাঁ মাইক্রোসফট 365, এক্সেল ইউজ করেন, ওয়ার্ড ইউজ করেন, সবগুলোতে ভার্সন কন্ট্রোলিং আছে না, গুগল শিট আছে, সবাই খেয়াল করেন তো, সবকিছু সব জায়গায় ভার্সন কন্ট্রোলিং আছে।
You can move back. আর ভার্সন কন্ট্রোলিং এ কিন্তু আরো কয়েকটা বিষয় আছে যে আসলে আমরা কিন্তু এই যে এখানে দেখেন এই কথাগুলো বলা আছে যে আমরা সমস্ত আর্টিফ্যাক্টস এর কিন্তু স্টোরেজ এনশিওর করতে হবে, ঠিক আছে, মানে স্টোর করতে হবে ঠিক জায়গায়। যে এইভাবে যদি উল্টাপাল্টা করে রাখি পরে কিন্তু খুঁজে পাওয়া যাবে। সো কি করতে হবে, আমাদেরকে কিন্তু ট্যাক্সোনমি ইউজ করে, ক্যাটাগরি ইউজ করে, ট্যাগ ইউজ করে কিন্তু আমাদেরকে স্টোর করে রাখতে হবে। এবং আজকাল তো টেকনোলজি অনেক আপগ্রেড হয়ে গেছে, আপনি কিন্তু যে কোনো হার্ড কপি ডকুমেন্ট যেটা স্ক্যান করে রাখছেন, পিডিএফ হোক, ইমেজ হোক, ইউ ক্যান সার্চ, ঠিক আছে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। তারপরে দেখেন এই সমস্ত ক্যাপাবিলিটি থাকতে হবে, তার মানে কি আপনার সমস্ত আর্টিফ্যাক্ট যাতে ঠিকমতো স্টোর হয় এবং সহজে যাতে আপনি রিট্রিভ করতে পারেন এবং ডিস্ট্রিবিউট করতে পারেন, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন চাচ্ছেন যে ডকুমেন্ট সেটা খুঁজে পাচ্ছেন না, তাই তো হবে না। আচ্ছা, সেটা মাথায় রাখতে হবে। এবং দেখেন যে কি কি থাকে নরমালি ক্লাউড বেস ডকুমেন্ট স্টোরেজ, যেমন একটাই বলে মাইক্রোসফট 365 বা কোনো যে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করেন সবগুলোতে দেখবেন এই ধরনের জিনিস আছে, তাই না? বিল্ট-ইন ভার্সন কন্ট্রোল সিস্টেম। তারপরে চেক আউট চেক ইন সিস্টেম আছে। এটা কেউ কি বোঝেন হোয়াট ইজ চেক আউট, চেক ইন, চেক আউট? এই জিনিসটা কি? ডকুমেন্ট চেক আউট, চেক ইন কেউ কি খেয়াল করেছেন কি হয় না হয়? এই যে যখন কোনো শেয়ার ডকুমেন্টে আপনি কাজ করবেন তখন দেখবেন যে যখন কেউ এটাকে এডিট করতেছে, কোনো একটা একই জায়গায় যদি কেউ এডিট করে তখন কিন্তু এটা কি সিস্টেম এটাকে লক করে রাখে, কারণ সে এখন চেক ইন হয়ে আছে, ফলে আপনি কিন্তু এটাকে আপডেট করতে পারবেন না। যখন সে চেক আউট করে বের হয়ে যাবে তখন এটা আপনার জন্য ওপেন হবে, আপনি তখন এটাকে এডিট করতে পারবেন। আর ইউজার বেস কিন্তু আমরা সিকিউরিটি দিই, তাই না? কে কোনটা আপডেট করতেছে ইউ ক্যান ইজিলি ট্র্যাক, কে কখন কোন জিনিসটা আপডেট করেছে ইউ ক্যান ইজিলি ট্র্যাক। আর অনেক সময় আমাদের এই ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যদি কোনো আপডেট হয় তাহলে অটোমেটিকলি উই ক্যান অলসো জেনারেট ইমেল অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টের কাছে, যেখানে একটা আপডেট হয়েছে তোমাকে নোটিফাই করলাম আমি, সেটা কিন্তু অটোমেটিকলি মেইল জেনারেট করা সম্ভব। সো জেনারেলি সমস্ত আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এই সমস্ত বিল্ট ইন ফিচার আজকাল পাওয়া যায়। কিন্তু রেজা, ওই যে চেক ইন চেক আউটটা আবার একটু বলো তো, ধরতে পারিনি। আচ্ছা, চেক ইন চেক আউট মানে হচ্ছে যখন কোনো একটা ডকুমেন্ট শেয়ার ডকুমেন্ট কাজ করতেছেন, হ্যাঁ, স্পেশালি যখন যে মানে আমরা ক্লাউডে কাজ করি বা সফট কাজ করি, তখন কি হবে যে এই ডকুমেন্টটা চেক ইন করে কাজ করা শুরু করছে, আপডেট করতেছে, তো ততক্ষণ পর্যন্ত অন্য আরেকজন আসলে শুধু রিড মোডে পাবে, কোনো আপডেট করতে পারবে না। সে যখন এখান থেকে বের হয়ে যাবে সেভ করে, তখনই আসলে আমি আবার এডিট করার জন্য পারমিশন পাবো। এটাকে বলা হয় চেক ইন চেক আউট। চেক আউট করলেই আমি চেক ইন করে এটাকে আপডেট করতে পারবো। আর এটা তো আমরা যারা সফটওয়্যার ইউজ করি, নিশ্চিত, এবং যারা আছেন আইটি ফার্মে, রিয়াজ, এই যে আমরা করি না, কমিট করি, তাই না? গিটহাবে ডকুমেন্টের জন্য এসবিএন ইউজ করি আমরা, মানে আপডেট করা। সব জায়গায় কিন্তু চেক ইন চেক আউট তারপরে এই সব কিছু আছে কিন্তু, হ্যাঁ, ফিচারগুলো। সো এই একই কথা আবার প্রজেক্ট আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট শব্দটা কিন্তু ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে নাই, আমরা যদিও মানে সফটওয়্যারে ইউজ করি চার্ট ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে সিম্পল ওয়ে টু প্রোডিউস এন্ড কন্ট্রোল ডকুমেন্টস। তারপর আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটেবল টেমপ্লেটস ইউজ করতে পারি, সবাই ওইটাকে কপি করে ইউজ করলো, এটা আমরা ইউজ করতে পারি। যেমন দেখবেন যে এক্সেলে আপনি ইচ্ছা করে যে কোনো টেমপ্লেট কিন্তু ডাউনলোড করতে পারেন, তাই না? মাইক্রোসফট অনেক টেমপ্লেট ফ্রি দেয়, আবার অনেক টেমপ্লেট আপনি কিনতে পারেন। তারপরে রিভিউ এবং অ্যাপ্রুভাল, তারপরে সিকিউরিটি এবং ভার্সন কন্ট্রোল মেইনটেইন হয় এবং টাইমলি ডিস্ট্রিবিউশন করা সম্ভব যদি আপনার ভালো আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করেন। এবং আজকাল সব প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে কিন্তু আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। আপনি যদি মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করেন ক্লাউড ভার্সনটা, তাহলে ওখানে কিন্তু আপনি সমস্ত আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্টের ফিচার পাবেন, ঠিক আছে? ওটার সাথে ওই লাইসেন্স কিনলে আপনি কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই সবগুলোর কিন্তু লাইসেন্স পেয়ে যাবেন এবং সবগুলির ভার্সন কন্ট্রোল, তারপরে অ্যাক্সেস, সিকিউরিটি সবই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অলরাইট, সো এই টপিকটা শেষ করলাম আমরা। এখন আমরা জাস্ট এটা চেক দেখে আজকে র্যাপ আপ করছি। সেটা হচ্ছে যে কি কি কোশ্চেনস আছে, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখেন আর্টিফ্যাক্টস জিনিসটা কিন্তু খুব একটা জটিল কিছুই না, খুবই সামান্য জিনিস, ফলে এখান থেকে কিন্তু 3টা প্রশ্ন আসবে। প্রথম প্রশ্নটা একটু স্কিপ করতেছি, কারণ প্রথম প্রশ্নটা, হ্যাঁ না স্কিপ না, এটা একটু দেখেন প্রথম প্রশ্নটা।
সাউন্ড প্রথম প্রশ্নের আনসারটা কি হবে? Release a number. Assumption. Which of the following documents will not prepare for the project to build a new house? বি রিলিজ প্ল্যান রিলিজ প্ল্যান, ঠিক আছে। এটা কিন্তু দেখেন, একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু অ্যাজাইলের মানে প্রেডিক্টিভ, এটা আমরা নন construction কনস্ট্রাকশন project-এ- প্রজেক্ট। হ্যাঁ, তাহলে সেখানে কিন্তু এগুলো তো থাকবে, অ্যাজাম্পশন, এক্সপেরিয়েন্স, ক্রাইটেরিয়া, স্কোপ ম্যানেজমেন্ট তো থাকবে। কিন্তু জেনারেলি আমরা রিলিজ মানে একটু পার্ট করে তো রিলিজ করতে পারি না আমরা, সেই জন্য জেনারেল রিলিজ প্ল্যানটা ইউজ হয় না জেনারেলি কনস্ট্রাকশন প্রজেক্ট বা প্রেডিক্টিভ প্রজেক্ট। তারপরেরটা হলো কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেম কিন্তু না, ম্যানেজমেন্ট সিস্টেম না সিস্টেম না। এটা কি বলছে? দ্য ফলোইং টুল যদি বলি আমরা, তাহলে কিন্তু কনফিউশন ম্যানেজমেন্ট সিস্টেম হবে না। আর সিস্টেম হচ্ছে আপনার যখন আমরা ইয়া করি প্রসিডিউর, যেখানে বলা থাকে স্টেপস গুলো কি হবে, সেটা হচ্ছে আমাদের কনফিউশন ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে টুল নিয়ে বলা হচ্ছে। হ্যাঁ, সো ইট ইজ টকিং অ্যাবাউট অনলি কনফিগারেশন ম্যানেজমেন্ট। ডেফিনিশনটা একটু দুইজন আবার চেক করেন, আমি তখন কিন্তু বুঝছিলাম। আচ্ছা, এবার আসেন এটা একটু বাদ দেই, কারণ এটা আমার কাছে খুব একটা অ্যাপ্লিকেট প্রশ্ন মনে হয় নাই। এখানে বলছে কি, হুইচ আর্টিফ্যাক্টস উড ইউ লাইকলি ইনক্লুড আন্ডার ভার্সন কপি। সেইটা আসলে আপনি ডিফাইন করা খুব টাফ। এটা অর্গানাইজেশন ভিত্তিক, যে আপনি কোন কোন ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল করতে চান। আর আমাদের যদি আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, তাহলে কেন আমরা সব ডকুমেন্টের ভার্সন কন্ট্রোল করব, রাইট? সেইটা একটা ভালো প্রশ্ন না আসলে। পরেরটা আসি, 4 নম্বর। কনফিগারেশন ম্যানেজমেন্ট না আর্টিফ্যাক্ট হ্যাঁ। ম্যানেজমেন্ট। কনফিগারেশন তো আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট Artifact মানে হ্যাঁ আমরা এখানে আর্টিফ্যাক্ট তৈরি করতেছি। কনফিগারেশন ম্যানেজমেন্ট আমরা কিছু তৈরি করি না, জাস্ট মানে কনফিগারেশনটা মেইনটেইন করি, ম্যানেজ করি, কোনটা কি কনফিগারেশন আছে, কোনটা কোন ভার্সন। আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট হবে। হ্যাঁ, আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট। সো এখানে একটু খেয়াল করে দেখেন, একটা হচ্ছে যে কনফিগারেশন ম্যানেজমেন্ট কেন হবে না একটু বুঝতে পারছি। এটা তো আসলে মানে আর্টিফ্যাক্ট তৈরি করতেছে। কনফিগারেশন ম্যানেজমেন্ট শুধু কি করে, মানে কনফিগারেশনটা মেইনটেইন করে, বাকি কিন্তু সে তৈরি করে না কিছু। আর এখানে দেখেন দুইটা জিনিস কিন্তু আছে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট না, কারেক্ট না? ইয়েস। দুইটা কারেক্ট। ইভেন এখন আমি একটু আগে বললাম না প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু কারেক্ট, কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু ইয়া থাকে, আর্টিফ্যাক্টের ইয়া থাকে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কিন্তু আপনাকে আসলে পিএমআই ইজম মনে রাখতে হবে। পিএমআই কিন্তু আসলে এই ডকুমেন্ট ম্যানেজমেন্ট শব্দটা ইউজ করে নাই, হ্যাঁ, এটাও কিন্তু ইউজ করেনি। অলওয়েজ বারবার আর্টিফ্যাক্ট বলতেছে এবং আর্টিফ্যাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলছে। এটা কিন্তু একটু পিএমআই ইজম, ঠিক আছে? সো অলওয়েজ মনে রাখতে হবে কি কি টিপস বললাম আজকে। হোয়াট ইজ দ্য বেস্ট আনসার, তারপর পিএমআই ইজম কি, এবং সিচুয়েশনের উপর বেস করে কোনটা আসলে এখানে বেস্ট। এই তিনটা জিনিস মাথায় রাখলে অনেক বেশিরভাগ প্রশ্নে আপনি আনসার সঠিক হবে আর কি। অলরাইট, সো আজকে আমরা এখানে স্টপ করি, ক্লাস শেষ। যদি কোনো কোশ্চেন থাকে এখানে আস্ক মি, আদারওয়াইজ অফিসিয়ালি ক্লাস ফিনিশ।